হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। অটো চালককে বলল, মামা আপনি যান। শতরূপ পাওয়ার কথা বাড়ালো না। লোকটা ভুল কিছু বলেনি। গ্রামের লোকদের এমনি তিলকে তাল বানানোর স্বভাব। তাকে আর উৎসকে একসাথে দেখলে উৎসকে তো কিছু বলবে না, কারণ তাকে সবাই ভয় পায়। আবার উৎসের বাবার অনেক টাকা ক্ষমতা, কিন্তু তার চরিত্র নিয়ে ঠিকই কথা বলবে, তাকে নিয়ে বদনাম রটিয়ে দিবে। অটো চালক গাড়ি চালানো শুরু করলো। শতরূপা গাড়ির পিছনের গ্লাস দিয়ে তাকালো বাইরের দিকে। উৎস ধীরে ধীরে হেঁটে আসছে। মেয়েটার ওষ্ঠে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল। লোকটাকে সে যতটা খারাপ ভেবেছিল ততটাও খারাপ না, একটু একটু ভালো আছে। প্রকৃতিতে কৃষ্ণাভ আধার, চারিদিকটা নীরব। জনমানবের আওয়াজ পাওয়া যাচ্ছে না কোনো। বাইরে থেকে শুধু শোনা যাচ্ছে গুনগুনিয়ে নিশাচর প্রাণীদের ডাক। মরিয়ম বেগম হাতে একটা খাবারের থালা নিয়ে এগিয়ে এলেন মির্জা বাড়ির সেই রহস্যময় তালা বন্ধ কক্ষটির সম্মুখে। শাড়ির আঁচলে তার তালার চাবিটা বাঁধা। মরিয়ম বেগম এক হাতে খাবারের তালাটা ধরে রেখে অন্য হাতে চাবি দ্বারা খোলার চেষ্টা করলেন তালাটা। তখনই তার পেছন দিক থেকে এগিয়ে এলো উৎস। মৃদুস্বরে শুধালো, ওকে এখনো খাবার দাওনি? মরিয়ম বেগম চমকালেন। তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালেন সে। দৃষ্টির সম্মুখে উৎসকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো একটু। অতঃপর আবারও তালা খোলায় মনোযোগ দিয়ে বলল, না, তোর বাবার আদেশ। সবার গরমগুলো পরে ওকে দিলাম, যাতে ও সম্পর্কে কেউ কিছু টের না পায়। এভাবে আর কতদিন চলবে মা? মরিয়ম বেগম আবার তাকালেন ছেলের দিকে। দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি না। উৎস ব্যস্ত হলো, অস্থির কণ্ঠে বলল, কেন জানো না? বাবার কথা না হয় বাদই দিলাম, তিনি একজন স্বার্থপর পুরুষ। জীবনে নিজের স্বার্থ ছাড়া আর কিছু তিনি বোঝেননি। কিন্তু তুমি তো মা, আমার মতো ওরও মা তুমি। ও তোমাকে গভীর মায়া নিয়ে মা বলে ডাকে। আমাকে যেমন তুমি ছোটবেলা থেকে আগলে রেখেছ, তেমন ওকে কেন রাখলে না? আমাকে যেমন ছোটবেলা থেকে ভালোবেসেছ, আদর যত্ন করেছ, ওর ক্ষেত্রে কেন করলে না মা? ও তো তোমারই রক্ত। ওকেও তো দীর্ঘ সময় তোমার গর্ভে ধারণ করেছ। দিনের পর দিন হাজারটা কষ্ট সহ্য করে ওকে তোমার ভিতরে লালন করেছ। কষ্টকর প্রসব বেদনা সহ্য করে জন্ম দিয়েছ। তাহলে ওর ক্ষেত্রে কেন তোমার এত অবহেলা? কেন ওকে তুমি আগলে রাখতে পারলে না মা? কেন দিনের পর দিন ওকে এতটা যন্ত্রণা দিচ্ছ তোমরা সবাই মিলে? মরিয়ম বেগমের আখিদয়ে অশ্রুকণারা হানা দিল। আঁচলে মুখ ঢেকে ফুপিয়ে উঠলেন তিনি। এ বাড়িতে তার নারী ছেঁড়া এই সন্তানের জন্য যে জোরে কান্নাও নিষেধ। যদি কোনোভাবে তার কান্নার শব্দ টের পেয়ে অন্য কেউ জেনে যায় তার আরেক সন্তানের অস্তিত্ব, তবে যে অনর্থ ঘটে যাবে। এখন তো বন্ধ কক্ষে থাকলেও সেই সন্তান এ বাড়িতেই থাকছে। রোজ নিয়ম করে খাবার দেওয়ার বাহানায় মরিয়ম বেগম তার সাথে দেখা করতে পারছে। গভীর রাতে লোকচক্ষুর অন্তরালে তার মাথায় হাত বুলিয়ে দিতে পারছে। পরম মমতায় বুকে আগলে নিতে পারছে। কিন্তু কেউ তার কথা কোনোভাবে জেনে গেলে যে তার এই বাড়িতে আর ঠাঁই হবে না। ওই আকরাম মির্জা হয় তাকে মেরে ফেলবে, নয়তো দূরে কোথাও পাঠিয়ে দিবে, যেখানে তার জন্য একটা সুস্থ জীবন পাওয়া দুষ্কর হয়ে উঠবে। যদিও এখনো সে সুস্থ জীবন পাচ্ছে না। মরিয়ম বেগম চাপা স্বরে কাঁদতে কাঁদতে বললেন, আমি খারাপ মা, আমি আমার সন্তানকে নিজের কাছে রাখতে পারি, ভালোবাসতে পারিনি। ওই জন্য আজ তার জীবনটা ভালো করে দেখাচ্ছে। আমার শাস্তি হচ্ছে, কঠিন শাস্তি। মরিয়ম বেগম একইভাবে চাপা স্বরে কেঁদে যাচ্ছেন। তপ্ত নিঃশ্বাস ফেলে উৎস মৃদু স্বরে বলল, আজ খাবারের থালাটা না হয় আমাকেই দাও, আমি ওকে খাবারটা দিয়ে আসি। ছেলের কথায় আর না করলেন না মরিয়ম বেগম।
এমনিও তার এখন আর ওই কক্ষে যেতে ইচ্ছে করছে না। ওই সন্তানের সম্মুখে দাঁড়ানোর যে তার মুখ নেই এই মুহূর্তে, তার সামনে দাঁড়ালেই নিজের সকল ব্যর্থতা, নিজের অক্ষমতাগুলো হৃদয়ে দলবদ্ধভাবে নাড়া দিয়ে উঠবে। মরিয়ম বেগম কান্না থামালেন একটু, হাতের চাবি এবং খাবারের প্লেটটা দিলেন উৎসের হাতে। ভেজা গলায় বললেন, তোর বাবা যেন জানতে না পারে, কোনোভাবে চল না পারে যে আমার পরিবর্তে আজ তুই এ কক্ষে ঢুকেছিস। তবে যে কোনো পুত্র বাদিয়েছে আমি। উৎস মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। মরিয়ম বেগম চলে গেলেন। উৎস মায়ের গমন পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো একটা। অতঃপর চাবি ধারা দরজাটা খুলে ঢুকলো ভিতরে। পুরো কক্ষ জুড়ে কৃষ্ণাভ আধার বিরাজমান। কেমন একটা ভ্যাপসা গন্ধও লাগছে নাকে। হয়তো সারাদিন কক্ষটা বন্ধ থাকে, দরজা জানালা তেমন খোলা হয় না, যার কারণে কক্ষে তেমন আলো বাতাসও পৌঁছাতে পারে না। কক্ষটা তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্নও করা হয় না, তাই হয়তো এমন গন্ধ তৈরি হয়েছে। উৎস আশেপাশে দৃষ্টি ঘোরালো। মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে পাশেই দেওয়ালে থাকা বৈদ্যুতিক সুইচ টিপে দিল। সাথে সাথেই টিমে হলুদাভ একটি আলো জ্বলে উঠল। এই আলোয় কক্ষটা খুব উজ্জ্বল ভাবে আলোকিত হয়ে না উঠলেও কিছুটা আলোকিত হলো। উৎস তাকালো সামনের দিকে, দেখতে পেল মেঝেতে গুটিসুটি মেরে শুয়ে রয়েছে একটি মানব প্রাণ। শীতে ঠকঠকিয়ে কেঁপে যাচ্ছে তার দেহখানা। যদিও পাশে একটা কম্বল ফেলে রাখা, তবে সে তা গায়ে জড়ায়নি, হয়তো জড়াতে ইচ্ছা হয়নি। পরনের কাপড়গুলো মলিন, তার কিছু কিছু স্থানে ছেঁড়া দেখা যাচ্ছে। এত ধনী পরিবারের সন্তান হয়েও কি করুণ তার জীবন। বুক চিরে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উৎসের। এগিয়ে গিয়ে বসলো সে শুয়ে থাকা মানবের নিকটে। আলতোভাবে হাত রাখলো তার মাথায়, কোমল কণ্ঠে ডাকলো, অপু, অপু ঘুমিয়ে পড়েছিস? ঘুমের ঘুরে হঠাৎ কারো কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই ধরফরিয়ে উঠে বসলো অপু। উৎসকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললো একটু। মলিন কণ্ঠে বলল, ওহ উৎস ভাই, তুমি এসেছো? উৎস স্মিত হাসলো। অপুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেমন আছিস? বেঁচে আছি এখনো। উৎস এবার তাকালো অপুর মুখ পানে। চোখ মুখ জুড়ে তার মলিনতা, ওষ্ঠজোড়া শুষ্ক, চামড়া উঠে ফেটে রক্ত শুকিয়ে আছে, ত্বক রুক্ষ ফ্যাকাশে। কতদিন এই মুখটার দর্শন নেওয়া হয় না উৎসের। অথচ তারা একই মা বাবার সন্তান, একই বংশের রক্ত বইছে তাদের দুজনের শরীরে, একই ছাদের নিচে তাদের বসবাস। অবশ্য উৎস ইচ্ছে করলেই মাঝে মাঝে এই কক্ষে আসতে পারে। আগে আসতো, এখন আর আসে না। আসলে আসতে ইচ্ছা হয় না। নিজের কাছের মানুষদের এমন করুণতা সহ্য হয় না তার। নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। ঘৃণা লাগে নিজের উপর, আকরাম মির্জার উপর, এই পরিবারের উপর। উৎসের যদি ক্ষমতা থাকতো তবে সে কবেই অপুকে সেখান থেকে নিয়ে যেত, মুক্ত করত এই বন্দিশালা থেকে, উড়িয়ে দিত এই সুন্দর খোলা আকাশের নিচে। কিন্তু সে ক্ষমতাও যে তার নেই। এখনো সে বাবার টাকাই চলে, বাবার টাকাই খায়। অপুকে এখান থেকে নিয়ে গিয়ে কি খাওয়াবে, কিভাবে চালাবে তাকে? এখন তো তারও এই বন্দিদশায় খেয়ে পড়ে বেঁচে আছে। তপ্ত নিঃশ্বাস ফেললো উৎস। হাতে তুলে নিল পাশেই মেঝেতে পড়ে থাকা কম্বলটা। সেটা ভালোভাবে উপর গায়ে জড়িয়ে দিতে দিতে বলল, এভাবে খালি গায়ে শুয়েছিলি কেন? ঠান্ডা লেগে জ্বর আসবে তো। তার ছেলের হাসি হাসলো অপু। মলিন স্বরে বলল, আমার আবার জ্বর, তাও আসবে না। অসুখ বিসুখ সহজে কাছে আসে না। মানুষ তো দূরে থাক, সবাই আমাকে ঘৃণা করে। অপুর কথার পৃষ্ঠে বলার মতো আর কিছু খুঁজে পেল না উৎস। কি বলবে সে? কি বলে সান্ত্বনা দেবে? সত্যিই তো এই সমাজের মানুষ তাদের মতো মানুষদেরকে দেখলে আর চোখে তাকায়, দূরত্ব নিয়ে চলে, ঘৃণা করে, অবহেলা করে। আজ যদি এই সমাজটা সবার জন্য সমান হতো, সমাজে জন্ম নেওয়া প্রতিটি মানুষকে মানুষ বলে গণ্য করা হতো, তবে অপু একটি সুন্দর সুস্থ জীবন পেত। তাকে দিনের পর দিন এই অন্ধকার কুঠুরিতে বন্দী হয়ে জীবনযাপন করতে হতো না। উৎস চুপ রইল। পাশ থেকে খাবারের তালাটা হাতে তুলে নিল। ভাত মাখিয়ে এক লোকমা ভাত ধরল অপুর মুখের সামনে। নরম স্বরে বলল, রাত অনেক হয়েছে, এখন ঝটপট খেয়ে নে তো। অপু ঘাড় ঘুরিয়ে তার কক্ষে থাকা একটি জানালার দিকে তাকালো। ফের উৎসের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলল, এখন বুঝি রাত?
আমি তো এই বদ্ধ করে বসে বুঝি না কখন রাত হয় আর কখন দিন। আগে মা এলে মাঝে মাঝে ওই জানলাটা খুলে দিত, আমি একটু আলো দেখতে পেতাম, কিন্তু এখন আর তাও খোলে না। আমি একদিন খুলতে গিয়েছিলাম বলে তালা মেরে দিয়েছে। থামলো অপু, কাতর কণ্ঠে বলল, আমি কি কখনো এই অন্ধকার কুটুরি থেকে মুক্তি পাবো না? বাইরের জগৎটা চোখ ভরে দেখতে পাবো না? আমি কি সারা জীবন এই অন্ধকারকেই দেখে যাব? আচ্ছা উৎস ভাই, আমার অপরাধ কি? আমাকে কেন এখানে বন্দি করে রাখা হয়েছে? উৎস উত্তর দিতে পারল না অপুর এই প্রশ্নে। চোখ জোড়া ছলছল করে উঠল তার। ভাত রেখে বাম হাতের উল্টো পিঠে চোখ মুছল সে। কথা ঘুরিয়ে ফের বলল, আগে খেয়ে নে তো, তারপর অন্য কথা। অপু আর বিরক্তি করল না, চুপচাপ খেয়ে নিতে শুরু করলো ভাইয়ের হাতে। সে জানে উৎস তার প্রশ্নের উত্তর দিবে না, কেউ তার কোনো প্রশ্নের উত্তর দেয় না, কেউ না। তাই আর সে উত্তর জানার ব্যর্থ প্রয়াস চালালো না। তপ্ত দুপুর, চারিদিকটা নীরব হয়ে পড়েছে সকালের তুলনায়। হয়তো দুপুরের খাওয়া দাওয়া শেষে একটু ভাত ঘুম দিয়েছে সবাই। শতরূপা বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে, দুই চোখে ঘুম ধরছে না কোনো মতেই। মন মস্তিষ্ক জুড়ে শুধু উৎস নামক ভয়ঙ্কর পুরুষটার উপস্থিতি অনুভব করছে। কেন এমন হচ্ছে শতরূপার জানা নেই। গতকাল প্রায় অর্ধদিন উৎসের সাথে কাটিয়ে এসে থেকে তাকে নিয়ে নতুন নতুন চিন্তা ভাবনারা উকি দিচ্ছে মন মস্তিষ্কে। বারবার দেখতে ইচ্ছে হচ্ছে তাকে, তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করছে। শতরূপা বিছানায় উঠে বসলো, সিদ্ধান্ত নিল দেখা করবে উৎসের সাথে। কিন্তু কিভাবে? লোকটা এই মুহূর্তে কোথায় আছে তা তো তার জানা নেই। তার কাছে একটা মোবাইলও নেই যে উৎসকে জানাবে সে তার সাথে দেখা করতে চায়। এখন উৎসকে খুঁজতে আর তার বার্তা নিয়ে আবার ওই ঘুষখোর শান্তকে পাঠাতে হবে। শতরূপা জানে বাড়ির সবাই দুপুরে খেয়ে দিয়ে ঘুমালেও শান্ত ঘুমায় না। প্রতিদিন দুপুরের খাওয়া শেষে নজরুল আহমেদের সাথে বিছানায় শোয় ঠিকই, কিন্তু তিনি ঘুমিয়ে গেলেই চুপি চুপি খেলতে বেরিয়ে যায় সে। এখনো মনে হয় উঠোনেই খেলছে। শতরূপার শরীরে জড়ানো ওড়নাটা ঠিকঠাক করে এগিয়ে গেল উঠানের দিকে। হ্যাঁ, সে যা ভেবেছিল তাই হচ্ছে। শান্ত উঠোনে বসে একা একা মার্বেল খেলছে। শতরূপা পা চালিয়ে গিয়ে দাঁড়ালো শান্তের পাশে। তাকে ডেকে বলল, এই শান্ত হন, কি? আমার একটা কাজ করে দিবি? শান্ত মার্বেল খেলতে খেলতে জবাব দিল, 20 টাকা? এ তো আগের বার 10 টাকাতেই করে দিয়েছিলি। 10 টাকার দিন শেষ, ঘুষের রাজার এখন চড়া। শতরূপা বিরক্ত হলো। ছেলেটা কোনো কাজে বললেই শুধু টাকা আর টাকা। এটুকু বয়সেই একটা টাকা চিনেছে। নাক মুখ কুচকালো মেয়েটা, ভারী কণ্ঠে বলল, 10 টাকা দেব, তাতেই কাজটা করে দিতে হবে। 20 টাকার নিচে এই শান্ত এক পাও নড়বে না। উৎসের কাছে শতরূপার দেওয়া সংবাদ পাঠানোর কাছে এই ভদ ঘুষখোর শান্ত ব্যতীত আর কেউ নেই। আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেল মেয়েটা। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা দেব, এখন আমার কাজটা করে দে তো। শান্তর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। খেলা ছেড়ে দ্রুত উঠে এলো সে, চটপটে কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ বলো, কি কাজ করতে হবে? প্রথমে উৎস ভাইকে খুঁজবি, তারপর তাকে বলবি আমার সাথে দেখা করতে। আমি আমার বাড়ির পেছনের বাগানে তার জন্য অপেক্ষা করব। শান্ত খুশি হলো আরো। উৎসের কাছে যাওয়া মানেই তো তার লাভ। সেদিন লাঠিম কিনে দিল, পেট পুড়ে খাওয়ালো। আজও নিশ্চয়ই কিছু না কিছু দিবে। এদিকে শতরূপার থেকে 20 টাকা আর ওদিকে উৎসের থেকেও যদি কিছু হাতাতে পারে তবে তো একদম সোনাই সোহাগা। শান্ত আর দাঁড়ালো না, লাফিয়ে লাফিয়ে চলল উৎসের খোঁজে। শান্ত আর দাঁড়ালো না, লাফিয়ে লাফিয়ে চলল উৎসের খোঁজে। বাজারে ক্লাবটা বাদ দিয়ে এদিক ওদিক সম্ভাব্য সকল জায়গায় উৎসকে খুঁজল সে, কিন্তু কোথাও পেল না। দুপুরের এই সময়ে যতমের বেশিরভাগ মানুষই খেয়ে দিয়ে নিজ গৃহে বিশ্রাম নিচ্ছে। উৎস হয়তো তাই করছে, অথবা বাজারের ক্লাবে আছে। শান্ত বাজারের দিকে যাবে না করেও গেল। উৎসের সাথে দেখা করতে পারলে তারই তো লাভ। দেখা হলেই হয় তাকে খাওয়াবে, নয়তো কিছু দিবে। আর যদি দেখা না করে তাহলে শতরূপার 20 টাকাও হাতছাড়া হয়ে যাবে। নিজের এত বড় ক্ষতি শান্ত কখনোই হতে দিতে পারে না। সে পূর্বের ন্যায় লাফিয়ে লাফিয়ে এলো বাজারের ক্লাবের সামনে। তবে এখানে এসেও নিরাশ হতে হলো তাকে। ক্লাবটা খোলা,
তবে সেখানে লিমন আর রাজু ব্যতীত আর কাউকে দেখা যাচ্ছে না। তারাও বসে বসে কি যেন কাজ করছে। শান্ত পা চালিয়ে গিয়ে দাঁড়ালো লিমন আর রাজুর পাশে। আশেপাশে আরেকবার চোখ বুলিয়ে শুধালো, উৎস ভাই কোথায়? লিমন ভাই? কারো কণ্ঠস্বর শুনে সেদিকে ফিরে তাকালো লিমন আর রাজু। শান্তকে এই সময়ে উৎসকে খুঁজতে দেখে প্রথমে একটু অবাক হলেও পর মুহূর্তেই কৌতূহলী হয়ে পড়ল। লিমন উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, উৎস ভাইকে খুঁজছিস কেন? তার সাথে তোর কি কাজ? শান্ত বিরক্ত হলো, কপাল কুঁচকে বলল, তা তোমাকে কেন বলবো? আগে বলো উৎস ভাই কোথায়? তার সাথে আমার জরুরি কথা আছে। রাজু চোখ ছোট ছোট করে তাকালো শান্তের দিকে, পাকিয়ে বলল, এই তোর খাড়ার উপর ঠাড়া পড়ার মিথ্যা কথা। তাহলে আমরাও বলবো না উৎস ভাই কোথায়, আগে বলবি তার সাথে তোর কি জরুরি কাজ, তারপর সে কোথায় বা কি সব বলবো। উৎস ভাইয়ের সাথে দেখা হলে আমি কিন্তু বলে দেব আমি তার সাথে জরুরি কথা বলতে এসেছিলাম, কিন্তু তোমার দুজনের বলতে দাওনি। এমনকি সে কোথায় আছে তাও আমাকে বলনি। তখন উৎস ভাই তোমাদের দুজনকে ধরে এমন প্যাদানি দিবে না একদম বাপের নাম ভুলে যাবে। শান্ত হুমকির স্বরে বলল কথাগুলো। লিমন এবং রাজুর মুখশ্রী থমথমে আকার ধারণ করলো। ছেলেটা একদম সঠিক স্থানে আঘাত করেছে। সে জানে যে উৎসের কথা বলে ভয় দেখালে এরা মুখ খুলতে বাধ্য, তাই ঝটপট তার নামটাই ব্যবহার করেছে। আজকালকার ছেলে মেয়েগুলো ভীষণ চালাক হয়ে গেছে, অল্প বয়সে এরা পেকে যায়। লিমন থমথমে স্বরে বলল, উৎস ভাই কারখানায় আছে, সেখানে কি যেন কাজ করছে। শান্ত ভাবনায় পড়ল। এখান থেকে উৎসের কারখানার দূরত্বটা বেশ, তার দৌড়ে গিয়ে আবার ফিরে আসতে কষ্ট হবে, আর দেরিও হবে কিছুটা। ছেলেটা কিঞ্চিত সময় নিয়ে ভেবে বলল, আপনাদের কাছে মোবাইল আছে? রাজু ব্রুকুচকে শুধালো, কেন? আছে কিনা বলুন। আছে। তাহলে উৎস ভাইকে একটা কল দিয়ে আমাকে দিন তো। রাজু কিছু বলতে গিয়েও বলল না। কিছু বললে দেখা যাবে ছেলেটা আবার তাদের হুমকি দিয়ে বসেছে। তার উপর যদি আবার সত্যি সত্যি উৎসের কাছে কোনোভাবে বলে বসে তারা শান্তকে জরুরি কথা বলতে দেয়নি, তাহলে তো কথাই নেই, উৎস তাদের মেরে মাটিতে পুঁতে দিবে। রাজু থমথমে মুখশ্রী নিয়ে পকেট থেকে মোবাইলটা বের করলো। উৎসের নাম্বারে ডায়াল করে বাড়িয়ে দিল শান্তের দিকে। শান্ত ঝটপট মোবাইলটা হাতে নিয়ে কানের কাছে ধরলো। প্রায় সাথে সাথেই ওপাশ থেকে শোনা গেল উৎসের গম্ভীর কণ্ঠস্বর। হ্যাঁ রাজু বল। শান্ত তার চঞ্চল কণ্ঠে তৎক্ষণাৎ জবাব দিল, আমি রাজু না, উৎস ভাই। আমি শান্ত। উৎস অবাক হলো, শান্ত আবার তাকে কল করেছে কেন, তাও আবার রাজু নাম্বার থেকে। উৎস কপালে ভাঁজ ফেলে বলল, তুমি কিছু বলবি কি? জি ভাই, বুবু আপনাকে দেখা করতে বলেছে, আমাদের বাড়ির পেছনে বাগানে অপেক্ষা করছে আপনার জন্য। রাজু আর লিমন নিজেদের কাজ ফেলে কান খাড়া করলো। উৎস ওপাশ থেকে প্রশ্ন করলো, কেন? তা আমি জানি না, কিন্তু বুবু আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে। আচ্ছা আসছি আমি। উৎস কল কেটে দিল। শান্ত মোবাইলটা রাজুর হাতে দিয়ে পা বাড়ালো নিজের গন্তব্যে। লিমন ঝটপট উঠে দাঁড়ালো, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যিস এবারেও ওই কনকনে শীতের সকালে ডাকেনি। শতরূপা এখনো বাড়ির পিছনের বাগানে অস্থির হয়ে পাইচারি করছে এদিক ওদিক। শান্ত এসে সেই কখন বলল উৎস আসছে, অথচ এখনো তার কোনো দেখা নেই। ওদিকে নজরুল আহমেদের ঘুম থেকে জেগে ওঠার সময়ও প্রায় হয়ে এসেছে। শতরূপার ভাবনার মধ্যেই উৎস এলো। মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে শুধালো, ডেকেছো কেন? শতরূপা আমতা আমতা শুরু করলো। সে তো উৎসকে এখানে ডেকেছে তাকে দেখতে ইচ্ছে করছিল, তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করছিল বলে। এখন সে কথা তো আর এই লোকের সম্মুখে প্রকাশ করা যাবে না। এতক্ষণ শতরূপা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কি ভেবে রেখেছিল, যে উৎস এলে এ বলবে সে বলবে, তারপর ব্যাপারটা ঘুরিয়ে দিবে। কিন্তু এখন লোকটা সামনে আসার পর সব গুলিয়ে গেল তার। সে আর কিছু ভেবে না পেয়ে বলল, আপনার চাদরটা তো কিনে দেওয়া হলো না। উৎসর কপাল টান টান হলো, সন্ধিহান কণ্ঠে শুধালো, তুমি আমাকে এই জন্য এখানে ডেকেছো? এই নমূল দৃষ্টি ফেললো শতরূপা, অস্ফুট স্বরে জবাব দিল, আমি তোমার ভাইয়ের টাকার চাদর নেব না। শতরূপা অবাক হলো, ভাইয়ের টাকার চাদর নিবে না তো কার টাকার নিবে? তাছাড়া সে উৎসের চাদর নষ্ট করেছে, তার বিনিময়ে আরেকটা চাদর দিবে। এখানে কার টাকার কিভাবে দিয়েছে তার দরকার কি? শতরূপা কপাল কুঁচকে বলল, তাহলে কার টাকার চাদর নিবেন? তোমার। আমি তো চাকরি করি না। তাহলে তোমার স্বামীর টাকার নেব।
তোমার স্বামীর টাকা মানেই তো তোমার টাকা। আমার এখনো বিয়ে হয়নি। তাহলে করে ফেলো। শতরূপা এই পর্যায়ে বিরক্ত হলো। এই চাদর নিয়ে এই লোক শুরুটা করেছে কি? প্রথমে চাদরে একটু খেজুর গাছের রস পড়েছিল, তাই ধুয়ে দিতে বলেছিল। সেও সাদা মনে ধুয়ে দিয়েছিল। তারপর কি একটু চোখ মুছতে গিয়ে চোখে পানি লেগেছিল, তাই আবার বলল ধুয়ে দিতে। সে আবারও চাদরটা ধুয়ে দিল, কিন্তু নিজের দোষে আর উৎসের উপরে রাগ ঝাড়তে গিয়ে চাদর ফুটো হলো। উৎস বলল নতুন চাদর কিনে দিতে, যাকে এবারেও সে মেনে নিল। নতুন চাদর কিনতেও গেল। এখন কিনা আবার এই লোক বলছে ভাইয়ের টাকায় চাদর নিবে না, নিজের অথবা স্বামীর টাকার চাদর হতে হবে। রোজ রোজ একটা নাটক শুরু করেছে নাকি? শতরূপা কণ্ঠে বিরক্তি নিয়েই বলল, এখন কি আপনার চাদর ফেরত দেওয়ার জন্য আমাকে বিয়ে করতে হবে? প্রয়োজন হলে করতে হবে। আপনি চাইছেনটা কি বলুন তো? উৎসের দৃষ্টি গাঢ় হলো। কিঞ্চিত সময় নিয়ে সে শতরূপার দিকে তাকিয়ে থেকে বলল, সময় হলে বলবো। আচ্ছা, তাহলে চাদরটাও সময় হলেই চাইবেন। তার আগে আর ওই চাদর নিয়ে কোনো ঝামেলা করবেন না। রাত দুপুরে চোরের মতো আমার ঘরের জানলায় উকি দিবেন না। উৎস মাথা নাড়ল। শতরূপার আর কথা বাড়াতে ইচ্ছা হলো না। কতটা অনুভূতি নিয়ে এই লোককে সে এখানে ডেকেছিল, অথচ এই লোক এখানে এসে তার তেরা তেরা কথা দিয়ে মেজাজটাই বিগড়ে দিল। ফুস করে একটা নিঃশ্বাস ফেলল শতরূপা। ভারী কণ্ঠে বলল, চাদরের জন্যই ডেকেছিলাম আপনাকে, এখন আসছি আমি। এত তারা কিসের? ধীরে ধীরে যাও। বাবা ঘুম থেকে জেগে যাবেন। উৎস নাক মুখ কুচকে বলল, তোমার বাপকে না মাঝে মাঝে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবে। সকালে দেখা করতে গেলে বাবা ঘুম থেকে জেগে যাবে। শতরূপা চোখ ছোট ছোট করে তাকালো উৎসের দিকে। এক ভ্রু উঁচিয়ে বলল, বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে হোক বা না হোক, আপনার সাথে আমার দেখা করতে হবে কেন? কে হন আপনি আমার? উৎস সময় নিল একটু। এরপর কিছু বলবে তার আগে বাগানের মধ্য থেকে ভেসে এলো কারো চিৎকার। এই সাপ সাপ! চমকালো উৎস এবং শতরূপা দুজনেই। এই সময় এখানে এবার কে? তাদের দুজনকে আবার একসাথে আবার কেউ দেখে ফেলেনি তো? তাহলে আবার আরেক ঝামেলা। উৎস আর শতরূপা দুজনেই তড়িৎ গতিতে তাকালো পাশ ফিরে। দেখা পেল রাজু এবং লিমনের। দুজনেই শুকনো পাতার উপরে সাপ সাপ বলে লাফাচ্ছে, আর শান্ত পাশে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। উৎস কপালে ভাঁজ ফেলল, ভ্রু বাঁকিয়ে বলল, তোরা এখানে? রাজু আর লিমন দুজনই দ্রুত দৌড়ে গেল উৎসের দিকে। লুকিয়ে পড়ল তার পিছনে। ভয়ার্ত কণ্ঠে বলল, ভাই সাপ সাপ! ওখানে পাতার মধ্যে সাপ আছে। শান্ত এবার খিলখিলিয়ে হেসে উঠল। পাতার মধ্যে থেকে কৃত্রিম একটা সাপের লেজ টেনে তুলল হাতে। সাপটা নাড়াতে নাড়াতে বলল, তোমরা কি ভীতু? এটা তো খেলনা সাপ। রাজু এবং লিমন শান্ত হলো একটু, তবে এক ভয় কাটতে না কাটতে আরেক ভয় হানা দিল তাদের হৃদয়ে। এতক্ষণ তো তাও সাপের ভয় ছিল, এখন তো বাঘের ভয়। উৎস এমন ভাগ, রাজু আর লিমন ঢোক গিলল। উৎস নামক বাঘ। রাজু আর লিমন ঢোক গিলল। অতঃপর কোনরূপ বাক্য ব্যয় না করে আস্তে ধীরে কেটে পড়তে চাইল উৎসের পিছন থেকে। তৎক্ষণাৎ গম্ভীর স্বরে উৎস ডাকল তাদের। দাঁড়া। রাজু এবং লিমন দাঁড়িয়ে পড়ল। লিমন জোরপূর্বক হেসে বলল, জি ভাই, কিছু বলবেন ভাই? নয়তো আমরা যাই ভাই, আমাদের কাজ আছে ভাই। উৎস প্রকুচকাল, কপালে ভাঁজ ফেলে বলল, একটা কথার মধ্যে কতবার ভাই বললি? ওই তো ভাই, শুনিনি ভাই। আচ্ছা আসি ভাই। লিমন আর রাজু ফের চলে যাওয়ার জন্য পা বাড়ালো। উৎস আবারও তাদের পিছু ডাকলো, ভারী কণ্ঠে বলল, তোদের যেতে বলেছি আমি। থমকে দাঁড়ালো দুজনেই, কাচুমাচু করে বলল, না ভাই। তাহলে যাচ্ছিলি কেন? রাজু জবাব দিল, কাজ ছিল ভাই। তা তো থাকবেই। এখন বলতো তোরা দুজন এই সময় এখানে কি করছিলি? ঢোক গিলল দুজনেই। আমতা আমতা করে লিমন বলল, এই এমনি ঘুরতে বেরিয়েছিলাম একটু। ঘুরতে ঘুরতে কখন যে বাগানে এসে ল্যান্ড করেছি সেটা টেরও পাইনি। লিমনের কথা শেষ হতে না হতেই চেঁচিয়ে উঠল শান্ত, গলা বাড়িয়ে বলল, মিথ্যা কথা উৎস ভাই, মিথ্যা কথা। আপনি আর বুবু যখন কথা বলছিলেন তখন ওনারা ওই গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মেরে দেখেছিল আপনাদের। তারপরে না আমি ওই খেলনা সাপটা ছুঁড়ে দিলাম ওনাদের দিকে, আর ওনারা ভয়ে লাফিয়ে উঠল। লিমন আর রাজু ভীত হলো। অবশ্য নিশ্চয়ই এ কাণ্ডের পর তাদের ছেড়ে দিবে না। এরা দুটোকেই মেরে বস্তা পড়বে, আর এই শান্তটাকেও বলিহারি যায়। একটু বন্ধ রাখলে কি হতো?
কি প্রয়োজন ছিল উৎসের সম্মুখে সব সত্যি কথা বলে দেওয়ার? তবে তাদেরকে চরম অবাক করে দিয়ে উৎস কিছু বলল না, বরং স্বাভাবিক ভঙ্গিতে সামনের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, কারখানায় চল, ওখানে কাজ আছে অনেক। রাজু আর লিমন যারা হাফ ছেড়ে বাঁচল, তবে অবাক হলো বেশ। তারা এমন একটা কাজ করলো, উৎসের প্রেমে ব্যাঘাত ঘটালো, আর উৎস তাদের কিছুই বলল না। এই লোকটা কাউকে ছেড়ে দেওয়ার না, তাহলে তাদের ছেড়ে দিল কেন? নাকি এর মাথায় অন্য কিছু ঘুরছে? রাত্রি গভীর, চারদিক নীরব হয়ে পড়েছে। গ্রামবাসীদের সারা শব্দ নেই কোনো, শুধু থেকে থেকে শোনা যাচ্ছে নিশাচর প্রাণীদের মৃতস্বরের গান। রাত্রির এই ক্ষণে হঠাৎ শতরূপার কক্ষের বন্ধ জানালায় টোকা পড়ল। শতরূপা ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যে অনাকাঙ্ক্ষিত শব্দে কানে পৌঁছতে বিরক্ত হলো সে। একটু নড়েচড়ে উঠে আবার পাশ ফিরে শুল, কিন্তু শব্দের উৎসের কথাটা মস্তিষ্কে হানা দিতেই তড়াক করে লাফিয়ে উঠে বসলো সে। কান খাড়া করে বোঝার চেষ্টা করলো শব্দটা কোথায় হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছিল শতরূপা, শব্দটা জানালার কাছ থেকে আসছে। তবে কি উৎস এসেছে? এটা দেরি করলো না, বিছানার পাশে ফেলে রাখা ওড়নাটা গায়ে জড়ালো ব্যস্ত হাতে। অতঃপর তড়িঘড়ি করে ছুটে এলো জানালার কাছে। জানালাটা খুলতেই দেখা পেল উৎসের হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার দিকেই তাকিয়ে। শতরূপার হৃদয়ে যেন এক পশলা শীতলতা নেমে এলো এই লোকটার মুখশ্রী দর্শনে। আজ সারাদিন উৎস কারখানা উদ্বোধনের কাছে ব্যস্ত থাকা একটা বাড়ির জন্য তার দেখা হয়নি, কথা হয়নি। এটা কতবার রাস্তার ধারে গিয়েছে, এর পিছনে গিয়েছে একটাবার লোকটাকে দেখার জন্য, অথচ তার দেখা পায়নি। রাত্রির এই ক্ষণে উৎসকে দেখে শতরূপা মনে মনে খুশি হলেও মুখে তা প্রকাশ করল না, বরং চোখে মুখে কিঞ্চিত বিস্ময় ভাব ফুটিয়ে তুলে বলল, আপনি এত রাতে এখানে? উৎস হাসলো, হাতের মিষ্টির প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, আমার কারখানা উদ্বোধনের মিষ্টি খাওয়াতে এসেছি তোমাকে। উৎস মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করতে উদ্যত হলো। শতরূপা তাকে বাধা দিল তৎক্ষণাৎ। আশেপাশে দৃষ্টি বুলিয়ে বলল, দাঁড়ান, আমি বাইরে থেকে আসছি। কথাটি শেষ করিয়ে মেয়েটা বাইরের দিকে ছুট লাগালো। স্বল্প সময়ের মধ্যে বাইরে এসে উৎসের মুখোমুখি দাঁড়ালো সে। চারদিকে আরেকবার সজাগ দৃষ্টিতে তাকিয়ে হাঁটা ধরলো পাশ ফিরে। যেতে যেতে বলল, আমার সাথে আসুন। শতরূপা তাদের বাড়ির একধারে প্রাচীরের নিকট এসে দাঁড়ালো। নিচে শুকনা পাতার উপরে বসতে বসতে বলল, বসুন এখানে। উৎস বসলো মেয়েটার পাশে। শতরূপা এবার হাত বাড়ালো, হাসি মুখে বলল, দিন, এখন আমার মিষ্টি দিন। উৎস পুরো মিষ্টির প্যাকেটটা শতরূপার দিকে বাড়িয়ে দিয়ে বলল, পুরোটাই তোমার? মেয়েটা অবাক হলো, চোখ বড় বড় করে বলল, এত মিষ্টি দিয়ে আমি কি করব? খাবে আর কি করবে? এত মিষ্টি আমি খেতে পারবো না। খাওয়া শুরু করো, তারপর না পারলে আমি সাহায্য করব। উৎস নিজেই মিষ্টির প্যাকেটটা খুলে দিল। শতরূপা সেখান থেকে একটা মিষ্টি নিয়ে মুখে পড়ল, চিবোতে চিবোতে বলল, আপনিও একটা নিন। উৎস দিল না। মিষ্টির প্যাকেটটা পাশে রেখে তাকালো আকাশের দিকে। ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। শতরূপা তাকালো উৎসের দিকে, মুখের মিষ্টিটা গিলে শোধালো, স্বপ্ন পূরণের অনুভূতি কেমন? কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমার স্বপ্ন পূরণের অনুভূতিও তেমন ভাষায় প্রকাশ করে তোমাকে বলতে পারবো না। শতরূপা মৃদু হাসলো, মিহিস্বরে বলল, দোয়া করি আপনার সকল স্বপ্ন গুলো এইভাবেই পূরণ হোক। কিন্তু আমার পরবর্তী স্বপ্ন তুমি। শতরূপার প্রকোচকে শুধালো, মানে? তপ্ত নিঃশ্বাস ফেলল উৎস। মিষ্টির প্যাকেটটা আবার হাতে নিতে নিতে বলল, কিছু না। দিন গড়িয়ে যাচ্ছে নিজের মতো করে। এর মধ্যেই কেটে গেছে বেশ কিছুদিন। উৎসের কারখানার কাজ এগিয়ে চলেছে পুরো দমে। জীবনে প্রথম কারখানা করেছে তারা। নোমান, আবিদ, রাজু কিংবা লিমন সবাই অপরিপক্ষ এই কাজে। কারখানা কি উৎপাদন করলে তারা লাভের মুখ দেখবে তা আগে থেকেই জানা নেই কারো। তারা একই সাথে ছোটখাটো বিভিন্ন কাজ শুরু করেছে তারা। কারখানার একদিকে সুতা তৈরির কাজের ব্যবস্থা করেছে, একদিকে কাপড় রং করা। এছাড়াও গ্রামের নারীদের দ্বারা বিভিন্ন ধরনের আচার তৈরি করে বাজারজাতকরণ, গ্রামের কৃষকদের থেকে স্বল্প মূল্যে টাকা দিয়ে শাকসবজি কিনে তা বাজারজাতকরণ সহ আরো ছোটখাটো কিছু কাজ ধরেছে। সব মিলিয়ে ভালোই লাভ হচ্ছে তাদের। তবে এর মধ্যে বিপদ বেড়েছে নজরুল আহমেদের।
তার বড় ছেলে নাহিয়ান হঠাৎ চাকরি খুঁয়ে বাড়িতে এসে উঠেছে। অবশ্য চাকরি খুঁয়েছে বললে ভুল হবে। নাহিয়ান যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে। মধ্যবিত্ত পরিবার তাদের, তার মধ্যে আবার ছেলের হঠাৎ চাকরি চাওয়ায় বেশ বিরক্ত হয়ে পড়েছে ভদ্রলোক। বেশ চিন্তিত হয়ে পড়েছে ভদ্রলোক। ঘরে 6 জন মানুষ, তার উপর কয়েকদিনের মধ্যেই শতরূপার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, তারপর আবার ভর্তি। ততদিনে নাহিয়ান যদি চাকরি না পায় তাহলে সংসারটা কিভাবে চলবে? ছেলের উপরেও তো চাপ সৃষ্টি করা যাচ্ছে না। ছেলে তো আর ইচ্ছে করে চাকরি করতে আসেনি। তাছাড়া নাহিয়ান এতদিন চাকরি করে সংসারের জন্য অর্থ দিয়েছে। এখন 2 দিন হলো চাকরি জিতে না যেতেই তার উপরে চাপ সৃষ্টি করা অবিবেচকের ন্যায় কাজ হবে। নসরুল আহমেদের ভাবনা চিন্তার মধ্যেই তার দোকানে এলো উৎস। এতক্ষণ দোকানে বসে গভীর চিন্তা ভাবনায় মগ্ন ছিল। নাহিয়ানও ছিল দোকানেই, এদিকে ওদিকে ঘুরে চালের বস্তাগুলো পর্যবেক্ষণ করছিল। উৎসকে দেখে ধ্যান ভাঙল নজরুল আহমেদের। কুচকে শোধালো, তুমি হঠাৎ আবার কি চাই? উৎস কোনরূপ জবাব দেওয়ার আগেই নাহিয়ান এগিয়ে এলো তার দিকে। হাত বাড়িয়ে নিজের সাথে জড়িয়ে ধরল উৎসকে। কোলাকুলি করতে করতে বলল, কেমন আছিস উৎস? কতদিন পর দেখা। নাহিয়ান আর উৎস সমবয়সী, একই সাথে পড়াশোনা করেছে। যদিও তাদের মধ্যে খুব বেশি সখ্যতা ছিল না কোনো কালই, তবে সম্পর্ক একদম খারাপও ছিল না। উৎস কোলাকুলি শেষে নিজেকে ছাড়িয়ে নিল নাহিয়ানের বাহুবন্ধন থেকে। অধর টেনে হেসে বলল, এই তো ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। তোর দিনকাল কেমন চলছে? শুনলাম কারখানা করছিস। ওই আর কি। তোর চাকরি বাকরির খবর কি? আর খবর? চাকরি তো নেই। কেন? আর বলিস না, কোম্পানি বন্ধ হয়ে গেছে। এখন যে কি করব ভেবে পাচ্ছি না। বাড়িতে বসে থেকো আর কতদিন? অন্য কিছু জায়গায় চেষ্টা করছিলাম, তা হচ্ছে না। কেউ অভিজ্ঞতা চাইছে তো কেউ চাইছে টাকা। উৎস মনোযোগ দিয়ে শুনল নাহিয়ানের কথাগুলো। হাত তুলে তার পিঠে আলতোভাবে 2টো চাপড় দিয়ে বলল, আরে তুই এত চিন্তা করছিস কেন? আমাদের কারখানা আছে না, মোটামুটি ভালোই লাভ হচ্ছে ওখানে। বসে না থেকে আজই কারখানায় চলে আয়, আমরা সবাই মিলে সেখানে কাজ করব। নাহিয়ান যেন বিশ্বাস করতে পারল না উৎসের কথা। তার সাথে তো উৎসের তেমন ভালো কোনো সম্পর্ক ছিল না, কিংবা সে একবারের জন্য তাকে কারখানায় নেওয়ার কথা বলেনি। তার আগে উৎস নিজে থেকে নিতে চাইছে। নাহিয়ান অবিশ্বাসের স্বরে বলল, সত্যি তুই আমাকে তোদের কারখানায় কাজে দিবি? তোদের কারখানা কি রে বেটা? কারখানাটা তো তোরও। কারখানা তৈরির জমি তোর বাবা মানে নজরুল চাচা আমাদের দিয়েছেন। তার মানে ওই কারখানার উপরে আমাদের যতটুকু অধিকার রয়েছে তোরও ঠিক ততটুকুই অধিকার রয়েছে। আজ তুই তোর অধিকার বুঝে নিয়ে তারপর একজন মালিক হিসেবে কাজ করবি ওখানে। নাহিয়ানের চোখ জোড়া ছলছল করে উঠল। উৎসের থেকে এতটাও আশা করেনি সে। সর্বদা এই ছেলেটাকে সে এড়িয়ে চলার চেষ্টা করেছে। খুব ভালো সম্পর্ক রাখেনি তার সাথে। উপরে উপরে উৎসের সাথে ভালোভাবে কথা বললেও মনে গ্রামের লোকদের মতোই উৎসকে সেও খারাপ ভাবতো। অথচ সেই ছেলেটাই আজ তার পাশে দাঁড়ালো। এই জন্যই হয়তো মানুষ বলে, খারাপ মানুষেরা খারাপ সময়ে পাশে থাকে। নাহিয়ান ফের হাত বাড়িয়ে নিজের সাথে জড়িয়ে ধরল উৎসকে। আবেগী স্বরে বলল, অনেক অনেক ধন্যবাদ তোকে ভাই। আজ তুই আমার কত বড় উপকার করলি, তুই নিজেও জানিস না। হাসলো। নিজের থেকে নাহিয়ানকে সরিয়ে দিতে দিতে বলল, সে না হয় পরে জানবো, আপাতত ছাড় আমাকে। নজরুল চাচার সাথে জরুরি কথা আছে আমার। নাহিয়ান উৎসকে ছেড়ে দাঁড়ালো। উৎস ফিরে তাকালো নজরুল আহমেদের দিকে। পকেট থেকে কিছু টাকা বের করে বাড়িয়ে দিল তার দিকে। স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার জমি ভাড়া? নজরুল আহমেদ ভ্রু কুঁচকালেন, থমথমে কণ্ঠে শোধালেন, কিসের জমি ভাড়া? আপনার জমি ভাড়া নিয়েই তো তার উপরে আমরা কারখানা করেছি। কিন্তু একটু আগেই তো তুমি বললে জমি দেওয়ার কারণে ওই কারখানায় তোমার যতটুকু মালিক আমরাও ততটুকু মালিক। তাহলে এখন জমি ভাড়া কথা বলছো কেন? মালিক হয়ে আমি ভাড়া টাকা নেবো কেন? উৎস কপাল ভাঁজ ফেলল। একটু সময় নিয়ে ভেবে বলল, তাহলে মালিক হিসেবে নিন। আমাদের কারখানার কাজ শুরু হয়েছে তো 1 মাসের বেশি কেটে গেছে। উৎপাদিত পণ্যের লাভের অংশের কিছুটা
শ্রমিকদের বেতন হিসেবে দিয়েছি, আর কিছুটা আমরা ভাগ করে নিয়েছি। শুধু আপনি নেননি, এবার আপনার অংশটাও আপনি নিয়ে নিন। নজরুল আহমেদ উৎসের হাত থেকে টাকাগুলো নিলেন। একটু সময় নিয়ে গুনলেন টাকাগুলো। 5,000 টাকার মতো রয়েছে সেখানে। নজরুল আহমেদ কপাল টান টান করে তাকালেন উৎসের দিকে। অবাক স্বরে প্রশ্ন করলেন, শ্রমিকদের বেতন দেওয়ার পরও তোমাদের সবার 5 ভাগ, তোমাদের সবার ভাগে 5,000 টাকা করে পড়েছে। উৎস মাথা নাড়ল। নজরুল আহমেদের উষ্ঠে শুকনো হাসি লেখা ফুটে উঠল। সেটা উৎফুল্ল স্বরে তিনি বললেন, তাহলে তো প্রথম মাসে তোমরা ভালো লাভ করেছো। হ্যাঁ চাচা, আল্লাহর রহমতে ভালোই হয়েছে। দোয়া করবেন আগামী দিনগুলোতে যেন আরো লাভ করতে পারি। থামল উৎস। ডাব নিয়ে ফের বলল, এখন আসছি চাচা, ওদিকে অনেক কাজ পড়ে আছে। কথাটা বলে আর সময় ব্যয় করল না উৎস। পা বাড়ালো চলে যাওয়ার উদ্যোগে। তখনই তার পিছন থেকে ডেকে উঠল নজরুল আহমেদ। দাঁড়াও। উৎস দাঁড়িয়ে পড়ল। পিছন ঘুরে বলল, কিছু বলবেন চাচা? নজরুল আহমেদ হাতের টাকাগুলো দাঁড়িয়ে দিয়ে বললেন, এগুলো নিয়ে যাও। এগুলো তো আপনার টাকা, আপনার ভাগের টাকা। এই মাসে তো কারখানার কোনো কাজ আমি অংশগ্রহণ করিনি, তাহলে আমি কিসের টাকা পাবো? এটা তোমাদের পরিশ্রমের টাকা, তোমরা ভাগ করে নাও। এরপর থেকে আমার ছেলে কারখানার কাজে অংশগ্রহণ করা শুরু করবে, ওকে ওর ভাগের টাকা বুঝিয়ে দিলেই হবে। কিন্তু চাচা। উৎসর কথার মধ্যেই তাকে থামিয়ে দিলেন নজরুল আহমেদ। উষ্ঠে হাসি ফুটিয়ে বললেন, মনে করবে এটা আমার তরফ থেকে তোমাদের জন্য উপহার। এটা দিয়ে তোমরা সবাই মিলে মিষ্টি নিয়ে কিনে খাও। বিকালের সময় সূর্যটা তার তেজ কমিয়ে দিয়েছে অনেকটাই। প্রকৃতি তার উজ্জ্বলতা হারাতে শুরু করেছে ধীরে ধীরে। শতরূপা, নীলা আর সীমাকে নিয়ে আজ একটু ঘুরতে বেরিয়েছে। বেশ অনেকদিন পর ঘুরতে বেরোতে চেয়েছে বলে নজরুল আহমেদও আজ আর বাধা দেয়নি মেয়েকে। একটা মানুষ আর কতক্ষণ বা ঘরে বসে থাকতে পারে, হোক সে পুরুষ বা মহিলা। গ্রামের আঁকা বাঁকা মেঠোপথ ধরেই হাঁটছিল শতরূপা, নীলা আর সীমা। তাই এই সময়ে মানুষ নেই তেমন। থেমে থেমে যদি 2-1 দেখা পাওয়া যায়, অবশ্য এই দিকটাই জনমানবের আড্ডা একটু কম বলেই তারা এদিকে ঘুরতে এসেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ সীমার চোখ গেল রাস্তার পাশে ঝোপের দিকে। এক লোক ঝোপের কাছে বসে মনের সুখে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল। সীমার ভ্রু কুঁচকে এলো, বিরক্তি নিয়ে বলল, এই বেটা, মানুষের কোনো লাজ লজ্জা বলতে কিছু নেই? এদের প্রকৃতিক ডাক এলে যেখানে সেখানে বসে পড়বে। সীমার কথা শেষ হতেই নীলা বলল, তাতে তোর কি? তুই হাঁটার কাজ হেঁটে যাবি, ওসব তোকে দেখতে কে বলেছে? দেখতে বলা লাগে? এভাবে খোলা জায়গায় বসলে তো এমনিতেই চোখ পড়ে যায়। শতরূপা বিরক্ত হলো, কপাল কুঁচকে বলল, তোরা কি শুরু করলি? তোদের জন্য কি এখন লোকটা শান্তিতে নিজেকে হালকাও করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু এভাবে খোলা জায়গায় কেন? এর বাড়িতে কি ওয়াশরুম নেই? ওয়াশরুমে যাবে। সীমার কথা শেষ হতে না হতেই নীলা বলল, তোর এখন এই লোককে নিয়ে গবেষণা শেষ হলে চল সামনে যাই। এখানে দাঁড়িয়ে থাকতেও আমার লজ্জা লাগছে। সীমার কপালে ভাঁজ ফেলল, এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, তা তো যাবে, কিন্তু তার আগে। কথাটা সম্পূর্ণ রেখে এসে রাস্তার পাশ থেকে হাতে তুলে নিল ছোটখাটো শক্ত একটা মাটির টুকরো। কেউ কিছু বুঝে ওঠার পূর্বে সে মাটির টুকরোটা ছুড়ে দিল লোকটার দিকে। টুকরোটা সোজা গিয়ে আঘাত করলো লোকটার পিঠে। লোকটা চেঁচিয়ে উঠল, নিজের কাজ ছেড়ে উঠে দাঁড়ালো। সাথে সাথে সীমা তৎক্ষণাৎ দৌড় শুরু করলো। দৌড়াতে দৌড়াতে বলল, তাড়াতাড়ি পালা, নয়তো ওই লোকটা আমার জায়গায় তোদের গলা টিপে ধরবে। শতরূপা আর নীলা আটকে উঠল। এই বজ্জাত মেয়েটা যে হঠাৎ এমন কিছু ঘটাবে বুঝতে পারেনি তারা। আর সময় নষ্ট করলো না শতরূপা আর নীলা। দ্রুত দৌড় শুরু করলো সীমার পিছু পিছু। এদিক ওদিক ঘুরতে ঘুরতে শতরূপা, নীলা আর সীমা এলো উৎসদের কারখানায়। বেশ অনেকদিনের ইচ্ছা ছিল শতরূপার কারখানাটা দেখার, কিন্তু এদিকে তেমন একটা না আসার কারণে দেখা হয়নি এতদিন। তাই আজ যখন এদিকে আসার একটা সুযোগ পেয়েছে, তা আর হাতছাড়া করেনি। শতরূপা, নীলা আর সীমা কারখানার ভিতরে ঢুকে নিজেরাই ঘুরে ঘুরে দেখতে লাগলো চারদিকটা। উৎস, মান আর রাজু দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রমিকদের কাজের দিকে নির্দেশনা দিচ্ছিল। লিমন আর আবিদও রয়েছে, তবে তারা অন্যদিকে। শ্রমিকদের দিক নির্দেশনা দিতে দিতে রাজুর হঠাৎ চোখ গেল শতরূপাদের দিকে।
অবাক হলো সে। উৎসের দিকে একটু চেপে গিয়ে বলল, ভাই ভাবি? উৎস ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো, কোন ভাবি? রাজু চোখে ইশারা করলো। উৎপর ছেলেটার দৃষ্টি অনুসরণ করে তাকালো। এলো শতরূপাকে বান্ধবীদের সাথে নিয়ে ঘুরছে কারখানার ভিতরে। উৎস সময় ব্যয় করলো না, লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে দাঁড়ালো শতরূপাদের সামনে। কপাল টান টান করে বলল, তুমি এখানে? শতরূপা মৃদু হেসে জবাব দিল, আপনার স্বপ্নকে কাছ থেকে দেখতে এসেছিলাম। উৎসের ওষ্ঠেও শুকনো হাসির রেখার দেখা মিলল। ধার বাঁকিয়ে সে তাকালো নোমান আর রাজুর দিকে। নীলা আর সীমার দিকে ইশারা করে বলল, ওদের কারখানাটা ঘুরিয়ে দেখাতো। আর সীমা গেল নোমান রাজুর সাথে। উৎস শতরূপার সামনে থেকে একটু সরে গেল, সামনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, চলো আমার এক স্বপ্নকে আরেক স্বপ্নের রাজ্যে ঘুরিয়ে আনি। দিন বদলে কেটে গেল বেশ কিছুদিন। ইদানিং শতরূপার সাথে উৎসের সম্পর্কটা ভালো হয়েছে বেশ, যদিও এখনো তাদের দুজন দুজনকে মনের কথা জানানো হয়নি, তবে একে অপরের কাছাকাছি এসেছে অনেকটা। উৎস সারাদিন কারখানা বা যেখানেই থাকুক না কেন, গভীর রাতে সে ছুটে আসে শতরূপার জানালার নিকটে, তাকে একটা নজর দেখার উদ্দেশ্যে। এই যেন তার দৈনন্দিন কর্মে রূপান্তরিত হয়েছে। শতরূপাও এখন আর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না, রাত জেগে অপেক্ষা করে থাকে প্রিয় পুরুষের আগমনের। তবে দিন দিন উৎসের হৃদয় অধৈর্য হয়ে উঠছে। এভাবে আর কতদিন? শতরূপাকে পাওয়ার আকাঙ্ক্ষায় যে সে দিশেহারা হয়ে উঠেছে। তাছাড়া তার কারখানার কাজও বেশ ভালোই চলছে, লাভ হচ্ছে আগের তুলনায়। এখন শতরূপাকে নিজের করে নেওয়ার মতো সামর্থ্য তার একটু হলেও হয়েছে। উৎস সিদ্ধান্ত নিয়েছে এবার যাই হোক একটা কিছু করবে সে, আর নিজের প্রেয়সীকে এভাবে ফেলে রাখবে না। মেয়েটা কিছুদিন পর নতুন কলেজে ভর্তি হবে, নতুন মানুষের সাথে পরিচয় হবে। তারপরে যদি তাকে ভুলে যাইব, অন্য কারো মায়ায় পড়ে যায়। শতরূপা মুখে না বললেও উৎস জানে ওই মেয়েটাও তাকে ভালোবাসে, তাকে চায়। তবুও নামহীন সম্পর্কে কেমন একটা হারানোর ভয় থেকেই যায়। রাত গভীর, চারদিকটা নিগুড় নিস্তব্ধতাই ঠেকে রয়েছে। শতরূপা বসে রয়েছে নিজ কক্ষের বিছানায়, অপেক্ষা উৎসের আগমনের। আজ তার পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। খুব ভালো রেজাল্ট না করলেও মোটামুটি হয়েছে। সে যেমন ছাত্রী সেই হিসেবে ঠিক আছে। এখন কাছে পিঠে একটা কলেজে ভর্তি হয়ে গেলেই হবে। শতরূপার ভাবনার মধ্যেই জানালায় টোকা পড়লো, সাথে সাথে ওষ্ঠে হাসি ফুটে উঠলো তার। ওই বোধ হয় উৎস এসে পড়েছে। মেয়েটা পা বাড়িয়ে জানালা খুলতে গিয়েও থেমে গেল। মাথার মধ্যে খেলে গেল তার দুষ্ট বুদ্ধি। সে আর জানালাটা না খুলে সোজা বেরিয়ে এলো বাইরে। পা টিপে টিপে গিয়ে দাঁড়ালো উৎসের পিছনে। মৃদু স্বরে চেঁচিয়ে উঠে বলল, ভাও। শতরূপা উৎসকে ভয় দেখাতে চাইলেও ভয় পেল না সে, বরং বেশ স্বাভাবিক ভঙ্গিতে পিছন ফিরে তাকালো। থমথমে কণ্ঠে বলল, সারাক্ষণ এমন বাচ্চাদের মতো দুষ্টুমির দিকে মন থাকলে রেজাল্ট তো খারাপ হবেই। শতরূপা ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, রেজাল্ট খারাপ হয়েছে কি? 4.00 পেয়েছো, এটা খারাপ না? এই রেজাল্ট করেছি এই তো অনেক। আমি তো আরো ভয় ছিলাম ফেল টেল করে না বসি। শতরূপার নির্লিপ্ত জবাব। উৎস কপাল কুঁচকে বলল, সে কথা আবার গর্ব করে বলছো? লজ্জা করছে না তোমার? লজ্জা করবে কেন? আমি সত্যি কথাই বলছি, আর সত্যি কথা বলতে লজ্জা থাকতে নেই। তপ্ত নিঃশ্বাস ফেলল উৎস। এই মেয়ের সাথে এই বিষয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। একটু সময় নিয়ে এসে বলল, আমার চাদরটা ফেরত দিবে না? কিভাবে দেব? আপনি তো বলেছিলেন হয় নিজের টাকায় চাদর কিনে দিতে হবে, নয়তো স্বামীর টাকায়। এখন আমি তো নিজে চাকরি করি না, আর বিয়েও করিনি। তাহলে বিয়েটা করে ফেলো শীঘ্রই। শতরূপা চোখ তুলে তাকালো উৎসের দিকে, পরপর আবার দৃষ্টি নামিয়ে বলল, বাবা দিলেই করে ফেলবো। বাবা দিলে করবে? তোমার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই? জানি না। কেন জানো না? তোমার কোনো পছন্দ অপছন্দ নেই? পছন্দ অপছন্দ? শতরূপার পছন্দ বলতে তো উৎস। তা কি এই লোক বোঝে না? হয়তো বোঝে না, আর সেও মুখ ফুটে বলতে পারে না কিছু। একজন নারী হয়ে একজন পুরুষের মুখোমুখি দাঁড়িয়ে তাকে ভালোবাসার কথা জানানো নিশ্চয়ই কোনো নারীর জন্য সহজ নয়। শতরূপা আমতা আমতা শুরু করলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি আসছি এখন, কেউ জেগে গেলে আবার বিপদে পড়তে হবে। শতরূপা পিছন ঘুরলো, সামনে 2 কদম বাড়াতে হঠাৎ পিছন থেকে উৎস বলে উঠল, বিয়ে করবে আমায়? থমকে দাঁড়ালো মেয়েটা। নিজ কানে শোনা বাক্যটা যেন বিশ্বাস হলো না তার। সে কি ঠিক শুনেছে নাকি ভুল? পিছন ফিরে তাকালো শতরূপা, অবিশ্বাস্য কণ্ঠে বলল,
আপনি কি বললেন আবার বলুন তো? উৎস একটু এগিয়ে এলো শতরূপার দিকে, চোখে চোখ রাখলো মেয়েটার, ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আমাকে বিয়ে করবে না? শতরূপার হৃদয় স্পন্দন গাঢ় হলো। কেমন অদ্ভুত এক সুখকর অনুভূতি আষ্টেপৃষ্টে ধরলো তাকে। এগুলো যেন হৃদয়ের রঙিন প্রজাপতিরা ডানা মেলে দিয়েছে। উৎসের প্রশ্নের উত্তরে সে কি বলবে ভেবে পেল না। ভিতরে কথা জমে আছে অনেক, কিন্তু অতি আবেগের বশবর্তী হয়ে তা কণ্ঠে ধারণ করতে পারছে না। কিছুটা সময় অতিক্রান্ত হলেও শতরূপাকে কোনো উত্তর না দিতে দেখে আশাহত হলো উৎস। ধীর কণ্ঠে শুধালো, আমাকে বিয়ে করবে না? শতরূপা মাথা নুয়ে নিল, মিনমিনে স্বরে জবাব দিল, বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠান, আমি অপেক্ষায় থাকবো। হাসি ফুটে উঠল উৎসের ওষ্ঠে। বলতে চাইলো কিছু, কিন্তু কণ্ঠে কোনো শব্দ ধারণ করার পূর্বেই শতরূপা লাজ রম্র হয়ে ছুট লাগালো গৃহের ভিতরে। লাজে আর দাঁড়াতে পারল না উৎসের সম্মুখে। রাত্রি খুব বেশি নয়। ঘড়ির কাঁটায় টেক টেক ধ্বনি তুলে জানান দিচ্ছে কেবল 10টা। ভিজা বাড়ির সব পুরুষরা খাবার টেবিলে খেতে বসেছে, আর নারীরা খাবার এনে দিয়ে তাদের পরিবেশন করছে। আজ উৎসব আছে খাবার টেবিলে সবার সাথে। কারখানার কাজ শুরুর পর থেকে সে সচরাচর রাতে সবার সাথে এক টেবিলে বসে খায় না। কারখানার কাজ শেষে গভীর রাতে বাড়ি ফিরে নিজের মতো করে খেয়ে ঘুমিয়ে পড়ে। আকরাম মির্জা আজ বহুদিন পর ছেলেকে তার সাথে এক টেবিলে বসে খাবার খেতে দেখে অবাক হলো। ব্যঙ্গ করে বলল, কি খবর উৎস? আজ কারখানা রেখে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে যে? তোমার কারখানা কি বন্ধ হয়ে গেল নাকি? উৎস খেতে খেতে জবাব দিল, না। তাহলে? আমার কিছু জরুরি কথা ছিল তোমার সাথে। আকরাম মির্জা অবাক হলেন। যে ছেলে তার সাথে কথা বলবে তো দূরে থাক, সে কিছু বলতে গেলেও ঠিকভাবে শোনে না, সবসময় বেয়াদবি করে, তার কোনো কথা কানে ঠাঁই দেয় না। সে আজ বলছে জরুরি কথা আছে। আকরাম মির্জা কিছুটা অবাক স্বরেই বললেন, সূর্য আজ কোন দিকে থেকে উঠছিল? তোমার আমার সাথে জরুরি কথা আছে। তা কি কথা? তাড়াতাড়ি বলে ফেলো। উৎস খাওয়া বন্ধ করলো, ঘাড় ঘুরিয়ে তাকালো বাবার দিকে, ঠান্ডা কণ্ঠে বলল, আমি বিয়ে করতে চাই। উৎসের কথাটা যেন বিস্ফোরণ ঘটালো উপস্থিত সকলের মধ্যে। এতদিন সবাই জানতো উৎস একরোখা, বদমেজাজি, গম্ভীর থাকছে। এখন দেখছে নির্লজ্জ। নয়তো পরিবারের সকলের সামনে, বিশেষ করে বাবা চাচাদের সামনে এভাবে বিয়ের কথা বলে কিভাবে? আকরাম মির্জাও হতভম্ব হয়ে গেলেন। তার ছেলে বেয়াদব তিনি জানতেন, তাই বলে এতটা? আকরাম মির্জা হতবাক স্বরেই শুধালেন, কি বললে তুমি? উৎস থমথমে কণ্ঠে জবাব দিল, কেন তুমি শুনতে পাওনি? বিয়ে করব আমি। আকরাম মির্জা দাঁতে দাঁত চেপে বললেন, বেয়াদবির সাথে সাথে নির্লজ্জতাও খেয়েছো দেখছি। বড়দের সামনে কোন কথা বলতে হয় আর কোন কথা বলতে হয় না সে হুঁশ খেয়াল হয়েছে? উৎস ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, নির্লজ্জের মতো আমি কি বললাম? তুমি নিজেই ভেবে দেখো। বিয়ের কথা বলেছি শুধু। কথাটা বলে একটু থামলো উৎস, দম নিয়ে ফের বলল, বয়স তো কম হলো না, অথচ আমার বিয়ে নিয়ে তোমাদের কারোর কোনো মাথা ব্যথাই নেই। তোমাদের ভরসায় থাকলে দেখা যাবে আইবুড়েই মরতে হবে। তাই সময় থাকতে থাকতে আমাকে লাজ লজ্জা সব ছুঁড়ে ফেলে দিয়ে নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হলো। উৎসের এহেন লাগামহীন কথায় ভরকালো উপস্থিত সবাই। একে তো বাবা চাচাদের সামনে এভাবে বিয়ের কথা বলেছে, তার উপরে এখন কি আজে বাজে যুক্তি। তারা এতদিন উৎসকে বদ মেজাজি বেয়াদব রূপে দেখলেও নির্লজ্জ রূপে দেখছে প্রথম। আকরাম মির্জা রুক্ষ স্বরে বললেন, তাই এভাবে সবার সামনে বলবে তুমি? আমাকে একাকিত্ব বলতে পারতে। তোমাকে একা কি বলবো? তুমি আবার সবাইকে ডেকে আলোচনা সভা বসাবে, তারপর সিদ্ধান্ত নিবে। আমার হাতে অত সময় নেই, তাই একবারেই সবার সামনে বলে দিলাম। এখন যা কথা বলার, যা সিদ্ধান্ত নেওয়ার এখানেই হয়ে যাবে। উৎসের নির্লিপ্ত কণ্ঠস্বর। তপ্ত নিঃশ্বাস ফেললেন আকরাম মির্জা। এই ছেলের থেকে ভালো কিছু আশা করাই বোকামি। আমের খাওয়ায় মনোযোগ দিলেন তিনি। কণ্ঠটা স্বাভাবিক করে বললেন, আগামীকাল ঘটককে আসতে বলবো, তার সাথে কথা বলেই তোমাকে জানাবো। ঘটকের সাথে আবার কি কথা বলবে? আকরাম মির্জা বিরক্ত হলেন, থমথমে কণ্ঠে বললেন, অবশ্যই পাত্রী নিয়ে কথা বলবো। পাত্রী খুঁজতে বলবো তাকে। তার আর প্রয়োজন হবে না, পাত্রী আমার পছন্দ করাই আছে। উৎসের স্বল্প বাক্যে উত্তর।
অথচ দ্বিতীয় দফায় তা বিস্ফোরণ ঘটালো উপস্থিত সকলের মধ্যে। উৎসের পছন্দ করা মেয়ে আছে ট্রেসি। তারা যতদূর জানে উৎস নারী সঙ্গ থেকে দূরে থাকে। তাহলে এই মেয়েকে পছন্দ করলো কখন? আকরাম মির্জা কিছুটা অবাক স্বরেই শুধালো, কোন মেয়ে? নাম কি তার? উৎস পাত্রীর নাম বলতে গিয়েও থেমে গেল। তার বাবাকে সে চিনল ভালোভাবেই। তার বাবা সর্বদাই অর্থ সম্ভব, প্রভাব, প্রতিপত্তি এবং বংশ মর্যাদা দেখে মানুষ নির্বাচন করে। সেই হিসেবে শতরূপাদের তেমন কিছুই নেই। এককালে তাদের বিশাল জমিদারিত্ব থাকলেও এখন নিম্ন মধ্যবিত্তের কাতারেই পড়ে। আকরাম মির্জা যদি জানতে পারে সে নজরুল আহমেদের মেয়ে শতরূপাকে বিয়ে করতে চায়, তাহলে কোনোদিনই মানতে চাইবেন না। তাকে বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লাগবেন। তার কাছে নিজের সম্মান, অর্থ সম্পদ, বংশ মর্যাদা সবার আগে। না হলে নিজের সন্তান, নিজের রক্তকে দিনের পর দিন অন্ধকার বন্ধ কুটুরিতে আটকে রাখতে পারতেন না। উৎস ঝুঁকি নিতে চাইল না। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, এটা তোমার জন্য সারপ্রাইজ হিসেবে থাকলো। আপাতত আমার সাথে পাত্রীর বাড়িতে যাবে, পাত্রীর বাবার কাছে আমার জন্য তার মেয়েকে চাইবে, ব্যাস এইটুকু হলেই হবে। আকরাম মির্জা চোখ ছোট ছোট করে তাকালেন ছেলের দিকে, থমথমে কণ্ঠে বললেন, তুমি পাত্রীর নাম বলবে না, পাত্রীর পরিচয় দিবে না? তাহলে আমি কেন তোমার বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে যাব? থামলেন তিনি, তারপর মুখ বাঁকিয়ে ফের বললেন, তুমি এটাও ভাবলে কিভাবে আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে পাত্রীর বাড়িতে যাব? সারা বছর শত্রুতা করলে আমার সাথে, এখন শত্রুর কাছে সাহায্য চাইতে লজ্জা হয় না তোমার? যেখানে বাপ চাচাদের সামনে নিজের বিয়ের কথা বলতে লজ্জা করলো না, সেখানে শত্রুর কাছে সাহায্য চাইতে লজ্জা করবে কেন? লাজ লজ্জা সব পানি দিয়ে গুলে খেয়েই আজ আমি এখানে এসেছি। সে নয় বুঝলাম, কিন্তু আমি আমার শত্রুকে সাহায্য করতে ইচ্ছুক নই। আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে কারো বাড়িতে যেতে পারবো না। নিশ্চিত তুমি? শতভাগ। উৎস গাইলিয়ে দিল চেয়ারে, বাঁকা হেসে বলল, আচ্ছা, আমাদের বাড়ির উত্তর দিকটায় কি রহস্য লুকিয়ে আছে? ওদিকে আমাদের যাওয়া বারণ কেন? ভাবছি আমি একটু গিয়ে দেখবো ওখানে কি আছে। আকরাম মির্জার চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল। তড়িঘড়ি করে সে বলল, কবে যেতে হবে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে? উৎস উৎস বাঁকিয়ে হাসলো, সোজা হয়ে বসে বলল, তুমি চাইলে কালই। আকরাম মির্জা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা, আগামীকাল সন্ধ্যার পর তাহলে? সূর্য ডুবেছে অনেকক্ষণ, চারিদিকটা ঘন কালো আধারে ঢেকে গেছে। রাস্তাঘাটে বাজারে মানুষ কমতে শুরু করেছে অনেকটাই। নজরুল আহমেদও দোকান বন্ধ করে বাড়িতে ফিরলেন কেবলই। এখনো পোশাক বদলে ফ্রেশও হননি। এর মধ্যেই তার গৃহের সদর দরজায় টোকা পড়ল। শান্ত দূরে গিয়ে খুলে দিল দরজাটা। দেখা মিলল উৎস সহ আরো অনেকের। তাদের মধ্যে একজনের হাতে আবার মিষ্টির প্যাকেট। শান্ত চিনল না সবাইকে, তবে উৎসকে দেখেই ওষ্ঠে হাসি ফুটে উঠল তার। দরজা থেকে সরে যেতে যেতে বলল, আরে উৎস ভাই, তুমি এসো এসো, ভিতরে এসো। উৎস আকরাম মির্জা, দুই চাচা এবং নোমানকে নিয়ে ভিতরে ঢুকলো। হাত রাখলো শান্তির কথায়, চুলগুলো এলোমেলো করে দিয়ে শুধালো, তোর ভাই বাড়িতে ফিরেছেন? হ্যাঁ, একটু আগে ফিরেছেন, তারাও ডেকে দিচ্ছি। পরপর গলা উচালো শান্ত, ডেকে বলল, বাবা বাবা, কোথায় তুমি? উৎস ভাই এসেছেন, ডাকছেন তোমাকে। নজরুল আহমেদ কেবলই শরীর থেকে জামাটা খুলতে নিয়েছিলেন। হঠাৎ শান্তের হাক ডাক শুনে আর খুললেন না। লম্বা লম্বা পা ফেলে এলেন বসার কক্ষে। উৎস এসেছে শুনে নাহিয়ানও ছুটে এলো। উৎস তো এমনিও প্রায়ই এ বাড়িতে আসছে, কিন্তু আজ তার সাথে আকরাম মির্জা এবং অন্যদের দেখে অবাক হলো তারা দুজনেই। নজরুল আহমেদ কিছুটা অবাক স্বরেই বললেন, তোমরা মানে আমরা হঠাৎ এভাবে? উৎস আলতো হাসলো, মাথা নাড়িয়ে বলল, বসে কথা বলি। নজরুল আহমেদ লজ্জা পেলেন। আকরাম মির্জা এবং তার ভাইয়েদের মতো গণ্যমান্য ব্যক্তিরা তার বাড়িতে এসেছেন, আর তিনি কিনা অবাকের তাড়নায় তাদের বসতে না দিয়ে দাঁড় করিয়ে রেখেছেন। জোরপূর্বক হাসলেন তিনি, আমতা আমতা করে বললেন, এই দেখো, তোমাদের বসতে বলতেই ভুলে গেছিলাম আমি। আসলে বয়স হয়েছে তো, বুড়ো হয়েছি। এই তো বসো তোমরা। উৎস আকরাম মির্জা সহ বাকিদের নিয়ে বসলো বসার কক্ষের সোফায়। আকরাম মির্জা চোখ ঘুরিয়ে চারদিকে তাকালেন। রংচং ওঠা পুরনো আমলের বাড়িটা, বাড়ির আসবাবপত্রগুলোও তেমন। এমনকি তিনি যে সোফায় বসেছেন তার রঙও মলিন, মনে হচ্ছে যেন বহু বছরের পুরনো। চোখ মুখ কুচকে এলো আকরাম মির্জার। তার ছেলে কিনা শেষ পর্যন্ত এমন নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েকে পছন্দ করেছে। তাদের সাথে এই পরিবার আত্মীয়তা
মোটেই কাম্য নয়। সমাজে মির্জা পরিবারের একটা সম্মান আছে। পরিবারের মেয়েকে তাদের বাড়ির বউ করলে মানুষ কি বলবে? আত্মীয় স্বজনদের কাছে তিনি মুখ দেখাবেন কিভাবে? উৎস আকরাম মির্জার পাশে বসা ছিল। তিনি আরেকটু চেপে বসলেন ছেলের দিকে, কণ্ঠ খাদে নামিয়ে বললেন, এমন একটা পরিবারের মেয়েকে তুমি পছন্দ করলে কিভাবে? এদের কি যোগ্যতা আছে আমাদের সাথে আত্মীয়তা করার? এরা না আমাদের পরিবারের সাথে যায় আর না স্ট্যাটাসের সাথে। আমি কিছুতেই এই পরিবারের মেয়েকে আমার বাড়ির বউ করে নিব না। তুমি যে আমাকে এমন একটা স্থানে নিয়ে আসবে জানলে আমি আসতামই না। আগে থেকেই জানতো এমন কিছু হবে, এই জন্যই তো সে আগে থেকে কিছু জানেনি। সেও আকরাম মির্জার ন্যায় কণ্ঠ খাতে নামিয়ে বলল, বিয়ে করব আমি, সংসার করব আমি, তোমার তো চিন্তা ভাবনা না করলেও চলবে। তারপর যদি তোমার বেশি মনে হয় আমার শ্বশুরবাড়ি, আমার স্ত্রীর পরিচয় তোমার সম্মানে আঘাত হানবে, তবে বিয়ের পর আমি আমার স্ত্রীকে নিয়ে প্রয়োজনে তোমার বাড়ি ছেড়ে দেব, ভাড়া বাসায় উঠবো। তুমি এখানে এসেছো বিয়ের প্রস্তাব দিতে, তাই দাও। আমি কোনো প্রস্তাব দিতে পারবো না। আমি এমন একটা চালচলহীন পরিবারের সাথে আত্মীয়তা করব না। দাঁতে দাঁত পিষলেন আকরাম মির্জা। ছেলেটা এত অভদ্র, জেদি, বেয়াদব। সৃষ্টিকর্তা তাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন কে জানে। আকরাম মির্জার হৃদয়ে তৎক্ষণাৎ ধ্বনিত হলো, নিজের রক্তের সাথে বেইমানি করার বিনা দোষে নিজের সন্তানকে দিনের পর দিন নির্যাতন করার শাস্তি পাচ্ছিস তুই। তপ্ত নিঃশ্বাস ফেললেন আকরাম মির্জা। তিনি হয়তো চাননি নিজের সন্তানকে কষ্ট দিতে, নিজের রক্তকে দিনের পর দিন অন্ধকার কুটুরিতে আবদ্ধ করে রাখতে, সন্তানকে আটকে রাখতে তারও কষ্ট হয়। রাত হলে আসে না, তীব্র অপরাধ বোধ জাগে হৃদয়ে, কিন্তু করারও যে কিছু নেই। এই সমাজ তার ওই সন্তানকে মেনে নিবে না, ছুঁড়ে ফেলে দিতে চাইবে অন্য সমাজে। বাবা হয়ে কিভাবে তিনি সহ্য করবেন নিজের সন্তানের দুর্গতি? তার থেকে বদ্ধ আছে, লোকচক্ষুর আড়ালে আছে, ভালো আছে, আর তার সম্মানে রক্ষা পেয়েছে। না তার সন্তানকে কেউ দেখবে, না কেড়ে নিতে চাইবে, আর না কেউ তার দিকে আঙ্গুল তুলে কথা বলার কোনো সুযোগ পাবে। নজরুল আহমেদ ইশারায় শান্তকে ভেতরে পাঠালেন, উপস্থিত অতিথিদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে বলার জন্য। অতঃপর তিনি ফিরে তাকালেন আকরাম মির্জার দিকে। আকরাম মির্জা আর চোখে তাকালেন উৎসের দিকে, থমথমে কণ্ঠে বললেন, আপনারা হঠাৎ আমাদের বাড়িতে কেন? কাজ ছিল কি? প্রস্তাব নিয়ে এসেছিলাম। আপনার মেয়েকে আমার একমাত্র পুত্রের বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। নজরুল আহমেদ এবং নাহিয়ান অবাক হলো। আকরাম মির্জা কি সত্যি বলছেন, নাকি তারা কানে ভুল শুনছে? সত্যি কি মির্জা বাড়ির লোকেরা শতরূপার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে? তাদের তো অভাব নেই কোনো, এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী পরিবার তারা। সে তুলনায় নজরুল আহমেদের কিছুই নেই। তাদের ঘরের মেয়ের জন্য এত বড় ঘর থেকে প্রস্তাব আসা অনেকটা স্বপ্নের মতো। নজরুল আহমেদ আমতা করে বললেন, আপনি কি সত্যি মানে আমার মেয়েকে আপনার বাড়ির বউ করে নিয়ে যেতে চান? আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে মজা করছি? না মানে? নজরুল আহমেদ বিব্রত বোধ করলেন, অবশ্য বিরক্ত হলো। তার বাবাকে সে এই বাড়িতে নিয়ে এসেছে বিয়ের প্রস্তাব দিতে, কিন্তু তিনি যা শুরু করেছেন তাতে বিয়ে হবে না, বরং ভাঙবে। এইভাবে রুক্ষ কণ্ঠে কেউ বিয়ের কথা বলে? উৎস ফের বাবার দিকে চেপে বসলো, নিচু কণ্ঠে বলল, ভালোভাবে কথা বলো বাবা, মুখে হাসি ফুটিয়ে তোলো। তোমার জন্য যদি আমার বিয়ে ভেঙে যায় না, তাহলে আমিও কিছু তোমার বাড়ির উত্তরের দিকে সব রহস্য সবার সামনে ভেঙে দেবো। আকরাম নিচের দাঁতে দাঁত চেপে ওষ্ঠে হাসি ফুটিয়ে তুললেন, আগের থেকে কণ্ঠ নরম করে বললেন, আপনার মেয়েকে আমি আমার একমাত্র পুত্র আফতাব উৎসের বউ করে নিয়ে যেতে চাই। নজরুল ভাই, দয়া করে ফিরিয়ে দিবেন না, বড় আশা করে এসেছি আপনার কাছে। আকরাম মির্জাকে ফিরিয়ে দেওয়ার চিন্তা ভাবনাও নজরুল আহমেদের নেই। এত বড় ঘর থেকে মেয়ের জন্য প্রস্তাব এসেছে তা পায়ে ঠেলে দেওয়ার মতো বোকা তিনি নন। তাছাড়া উৎসের প্রতি আগে যে ভুল ধারণাগুলো তার হৃদয়ে ছিল তাও আর এখন নেই। ছেলেটাকে মানুষ যতটা খারাপ ভাবে সে ততটাও খারাপ নয়, শুধু তার কাজ করার পদ্ধতি ভিন্ন। সে সোজা পথে কাজ করার তুলনায় বাঁকা পথ বাছে অধিক। তবে বিয়ে তার ব্যাপারে প্রস্তাব এলেই হুট করে হ্যাঁ বলে দেওয়াটাও দৃষ্টিনন্দন নয়, এটা অপরপক্ষ ছোট লোক ভাবতে পারে। নজরুল আহমেদ একটু সময় নিলেন,
নরম গলায় বললেন, বিয়ে থায়ের ব্যাপার, বললেই তো আর হুট করে হয়ে যায় না। আমাকে একটু সময় দিন, ভেবেচিন্তে আপনাদের জানাবো। আচ্ছা, আপনি ভাবুন, আমরা আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। এরপরে আর বিয়ের প্রসঙ্গে কথা হলো না তেমন। নজরুল আহমেদ সকলের জন্য চা নাস্তার ব্যবস্থা করলে সকলে তা খেয়ে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। রাত্রি কিছুটা বেড়েছে, উৎসরা বাড়িতে ফিরেছে কেবলই। বাড়িতে ঢুকেই কোনো দিকে না তাকিয়ে উৎস পা বাড়ালো নিজ কক্ষের দিকে। তখনই পিছন থেকে ডেকে উঠলেন আকরাম মির্জা। দাঁড়াও। উৎস দাঁড়িয়ে পড়লো, পিছন ঘুরে তাকালো বাবার দিকে, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কিছু বলবে? আকরাম দাঁতে দাঁত পিষলেন, রুক্ষ কণ্ঠে বললেন, কি আর বলবো তোমায়, আমি ভেবে পাই না তুমি এমন একটা মেয়েকে পছন্দ করলে কিভাবে। এদের না আছে খুব বেশি শিক্ষাগত যোগ্যতা, না আছে পারিবারিক স্ট্যাটাস, না আছে অর্থ সম্পদ, কিছুই নেই। আমাদের পরিবারের সাথে কোনো দিক থেকেই এরা যায় না। তোমার চোখ এতটা নিচু কিভাবে হলো, আশ্চর্য। এতটা তোমাকে না ভাবলেও চলবে। বিয়ে করব আমি, সংসার করব আমি, সুতরাং আমি ভালো থাকলেই হবে। আমার চোখ আমার স্ত্রীর পারিবারিক স্ট্যাটাস নিয়ে ভেবে তোমার মস্তিষ্ক ক্ষয়ের কোনো প্রয়োজন নেই। এইভাবে কথা বলো, আমি তোমার বাবা হই। বাবা বাবা হলে সর্বপ্রথম ছেলের সুখের কথা চিন্তা করতে, পারিবারিক স্ট্যাটাস অর্থ সম্পদের কথা তোমার মাথাতে আসতো না। কথাগুলো বলে উৎসর দাঁড়ালো না বাবার সামনে, লম্বা লম্বা পা ফেলে পাটা ধরলো নিজের কক্ষের দিকে। আকরাম মির্জা পিছু ডাকলেন ছিলেন, উৎস দাঁড়ালো না, শুনেও না শোনার ভান করে চলে গেল। রাত, চারদিক নিগুণ নিস্তব্ধতায় ঢেকে রয়েছে, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে আলোয় রাস্তায় অবহেলা আর নাদরে ঘুরে বেড়ানো কুকুরগুলোর করুণ কান্নার সুর। প্রায় প্রতিদিনের ন্যায় আজও শতরূপার কক্ষের জানালায় ঢোকা পড়ল। মেয়েটা না ঘুমিয়ে বসেছিল। তখন বিয়ের প্রস্তাব নিয়ে আসার পর সাথে আর কথা হয়নি তার। সেই উৎস যখন তাকে বিয়ের কথা বলেছিল, সে এক প্রকার হুজুগে বলে ফেলছিল বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে। কিন্তু উৎস যে এই কথাকে ধরে এত তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তা ভাবতেও পারিনি এটা। শতরূপা আজ আর দৌড়ে জানালার কাছে গেল না, একসাথে বাইরের দিকে ছুটে এলো। উৎসের হাত ধরে নিয়ে গেল প্রাচীরের ধারে আড়ালে। আশেপাশে ভালোভাবে একবার নজর বুলিয়ে শুধালো, আপনি হঠাৎ আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন যে? উৎস ভ্রুকুচকে বলল, কেন, তুমি তো সেদিন রাতে বললে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে। শতরূপা এলোমেলো দৃষ্টি ফেললো, আমতা আমতা করে বলল, হ্যাঁ, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি? তো হাসলো, শতরূপার দিকে একটু ঝুঁকে গিয়ে বলল, তোমাকে আমার ঘরে নেওয়ার একটু বেশি তাড়া আমার, তাই তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। মেয়েটা আড়ষ্ট হলো, মিনমিনে কণ্ঠে বলল, হঠাৎ আমাকে বিয়ে করার জন্য এতটা উতলা হয়ে উঠেছেন কেন? বাসরাতে বলবো, এখন বললে তুমি লজ্জা পাবে। শতরূপার ভীষণ ইচ্ছে হলো জিজ্ঞেস করতে, কি এমন কথা যে এখন বললে আমি লজ্জা পাবো? তবে গলা বাড়িয়ে মেয়েটা জিজ্ঞেস করলো না। উৎস যখন বলেছে এখন বললে লজ্জা পাবে, তার মানে নিশ্চয়ই লজ্জারই কথা। ওটার মুখে তো কোনো লাগাম নেই, যখন যা খুশি বলে দিতে পারে। শতরূপা আর কথা বাড়ালো না, হাঁটা ধরলো গৃহের দিকে। যাওয়ার আগে মিনমিনে সুরে শুধু বলল, এখন ভেতরে যাই, ধরা পড়ে গেলে ঝামেলা হবে, এমনি আমাদের বিয়ের কথা চলছে। উৎস আর তাকে আটকালো না, এটা ভুল কিছুতে বলেনি। সবার কাছ থেকে সবকিছু লুকিয়ে চুরিয়ে এই পর্যন্ত এসেছে। এখন এই বিয়ের আগে আগে কারো হাতে ধরা পড়ে বদনাম লুটিয়ে লাভ নেই। সে এমনিও শতরূপাকে বিয়ে করবে, আমিও বিয়ে করবে। কিন্তু এই রাতের আধারে দেখা করতে এসে ধরা পড়ে বিয়ে করলে মেয়েটার নামে একটা বদনাম লেগে যাবে, আর সারা জীবন এই বদনামটা বয়ে বেড়াতে হবে। শতরূপাদের বাড়ি আজ সেজে উঠেছে রং বেরঙের ফুল, কাগজ আর কাপড়ের আবরণে। চারদিকে আত্মীয় স্বজনেরা গিজগিজ করছে। আজ উৎস এবং শতরূপার বিয়ে। সেদিন আকরাম মির্জা নজরুল আহমেদের নিকট বিয়ের প্রস্তাব রেখে আসার একদিন পরপরই জানিয়েছিলেন এই বিয়েতে তারা রাজি। আর আকরাম মির্জা বিয়েতে রাজি না থাকলেও এখন মেনে নিতে হচ্ছে। কয়দিন সে অনেকভাবেই চেষ্টা করেছেন বিয়েটা আটকানোর, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা। এই কয়দিনই তিনি অনেকবার চেষ্টা করেছেন বিয়েটা আটকানোর, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। তার প্রচেষ্টার তুলনায় উৎসের জেদ বেশি ছিল, যার কারণে বরাবর ন্যায় ছেলের কাছে হার স্বীকার করে নিতে হয়েছে। শতরূপাকে সাজিয়ে গুছিয়ে বসে রাখা হয়েছে তারই কক্ষের বিছানায়।
মেয়েটা শরীরে আঁচ জড়ানো হয়েছে, লাল রঙা একখানা বেনারসি, হাতে গলায় কানে ভারী ভারী অলংকার। এই অলংকার গুলো সব উৎসদের বাড়ি থেকে এসেছে। তবে মেয়েটার মুখের সাজ হালকা। তাদের গ্রামে পার্লার নেই। পার্লারে সাজতে গেলে হয় গঞ্জি নিয়ে সেজে আসতে হবে, হয়তো সেখানকার পার্লার থেকে কাউকে আনতে হবে। তারপরে উৎসব বলেছিল নোমান বা লিমন ওদের কাউকে দ্বারা পার্লারের মেয়েকে আনিয়ে নেবে, কিন্তু শতরূপাই তা বারণ করেছে। তার থেকে সে বান্ধবীদের কাছে সেজেছে। দুই পাশে বসে রয়েছে নীলা আর সীমা। এছাড়াও পুরো কক্ষে কাজী আত্মীয় স্বজনরা কিচকিচ করছে। কিছুটা সময় যেতেই বাইরে থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ ভেসে এলো। বর এসেছি, বর এসেছি। বাক্যটি শতরূপার কর্ণকুহরে পৌঁছাতেই কলিজাটা ধক করে উঠল। কেমন অদ্ভুত এক শিহরণে আবিষ্ট হলো দেহ মন। নিজেকে ভিত ভিত লাগছে, আবার হৃদয়ে সুখ সুখ অনুভব হচ্ছে। বর আসার খবর শুনেই নীলা, সীমা এবং অন্যরা ছুটে সব বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। সবাই মিলে গেট ধরতে হবে যে, এখন কক্ষটাকে এক প্রকার ফাঁকাই বলা চলে। শতরূপার হৃদয়ে হঠাৎ আশা জাগলো উৎসকে একটা নজর দেখার। আর বেশি তাকে কেমন লাগছে দেখার জন্য চোখ চুরো যেন অশান্ত হয়ে উঠল। এটা আড়ষ্ট ভঙ্গিতে ধীরে নেমে এলো ছেড়ে, জানালা দিয়ে তাকালো বাইরের দিকে। তার কক্ষের এই জানালাটা দিয়ে গেটের সামনেটা দেখা যায়। তবে এই মুহূর্তে সেখানে ভিড় বেশ, দেখা যাচ্ছে না কিছুই। শতরূপা পা উঁচু করে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো উৎসকে, তাও দেখা যাচ্ছে না। লোকটা হলো মেয়েটা। সবাই গেট ধরবে ঠিক আছে, তার জন্য চারদিক থেকে ঘিরে ধরতে হবে কেন? দিকটা তো একটু ফাঁকাও রাখা যেত। মেয়েটা যখন উৎসকে দেখার আশা ছেড়ে দিল, তখনই গেট থেকে একে একে সরে যাচ্ছে সকলে। শতরূপা উৎসুক হয়ে তাকালো গেটের দিকে। দেখা পেল উৎসের। লোকটা আজ মেরুন রঙা একটি পাঞ্জাবি জড়িয়েছে শরীরে। গলার কাছে তার সোনালী সুতা দ্বারা সুন্দর কারুকাজ করা, কিন্তু মুখে রুমাল নেই কোনো, মাথায় বিয়ের পাগড়িও নেই। শতরূপার ভ্রুযুগল কুঁচকে এলো। সব বিয়েতেই সে দেখেছে নতুন বউ গেট থেকে ঢোকার সময় মুখে রুমাল দিয়ে ঢুকে, মাথায় সুন্দর করে পাগড়ি পরে আসে। অথচ উৎসকে দেখে মনে হচ্ছে সে বিয়ে করতে নয়, বরং বিয়ে খেতে এসেছে। এই লোকটা এমন কেন? সবসময় নিজের মর্জি মতো চলে। দিন অন্তত নিজের একঘেয়েমি স্বভাব ছেড়ে সকল নিয়ম কানুন মেনে আসতে পারত। সেদিনও তার নিজেকে বেয়াদব প্রমাণ করতে হবে। শতরূপার ভাবনা চিন্তার মধ্যেই কক্ষে তার দুই মামি এসে উপস্থিত হলেন। একজন তারা দিয়ে বললেন, সতীমা আই, ওদিকে ডাকছে তোকে। শতরূপার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, এখনই ডাকছে? কিন্তু মেয়েটা মুখ ফুটে জিজ্ঞেস করতে পারলো না কথাটা। এবার বিয়ে বরযাত্রীর বিষয়ে কিছু জিজ্ঞেস করতে কেমন লজ্জা লজ্জা লাগছে তার। তাছাড়া এই কথা জিজ্ঞেস করলে তার মামিরাও কি না কি ভেবে বসে। যদি তাকে নির্লজ্জ ভাবে, তবে শতরূপাকে আর নিজের লজ্জা ভেঙে মুখ খুলে জিজ্ঞেস করতে হলো না কিছু। তার আগেই তার অন্য মামি বললেন, কথা ছিল খাওয়া দাওয়ার পরে বিয়ে পড়ানো হবে, কিন্তু এখন বরযাত্রী আসার পর তারা জানালো আগে বিয়ে পড়িয়ে তারপর খাওয়া দাওয়া করবে। তাড়াতাড়ি চল, তোর বাপ আবার ওইদিকে তাড়া দিচ্ছে। গ্রামের বিয়ে। শতরূপাদের উঠোনে লম্বা লম্বা হলুদ আর গোলাপি রঙের কাপড় দ্বারা প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলের এক পাশে আবার ছোট করে একটি স্টেজ সাজানো হয়েছে। গাঁদা ফুল এবং বেলুন দ্বারা সাজানো সেই স্টেজ। উৎসব বসেছিল স্টেজের উপরে। বসে বসে লিমন নোমানদের সাথে কথা বলছিল। শতরূপাকে তার দুই মামি আর বান্ধবীরা এনে বসালো উৎসের পাশেই। উৎস কথা বলতে বলতেই তাকালো মেয়েটির দিকে। অমনি যেন থমকে গেল। মেয়েটার ছোটখাটো দেখে লাল রঙের বেনারসিটা চকচক করছে যেন। একদম লাল টুকটুকে বউয়ের মতো মনে হচ্ছে আজ শতরূপাকে। মুখশ্রীতে তেমন কোনো সাজগোজের ছাপ না থাকলেও অদ্ভুত এক সৌন্দর্য ভর করেছে তার ভিতরে। উৎসের হৃদয় স্পন্দন বেড়ে গেল। এইভাবে কতক্ষণ সে চেয়েছিল জানেনি। তবে ধ্যান ভাঙল কাজী সাহেবের কণ্ঠস্বর শুনে। কাজী সাহেব বেশ নম্র কণ্ঠে শতরূপাকে বললেন, বললেন মা কবুল। উৎস দৃষ্টি নামিয়ে নিল। ভিতরে ভিতরে অপ্রস্তুত হয়ে পড়ল বেশ। ভরা বিয়ে বাড়িতে এতক্ষণ কিনা সে নির্লজ্জের মতো তাকিয়েছিল বউয়ের দিকে। সবাই কি ভেবেছে কে জানে। কাজী সাহেব শতরূপাকে কবুল বলতে বললেও সে চুপ রইল। অদ্ভুত এক অনুভূতির উদয় ঘটেছে তার হৃদয় জুড়ে। কেমন ভালোবাসা, লজ্জা, ভয়, সংকোচের মিশ্র এক অনুভূতি।
নিজের প্রিয় পুরুষকে নিজের করে পাওয়ার তীব্র আনন্দ তাকে কবুল বলে দিতে বলছে এখনই। আবার লজ্জা লজ্জা ভাবটা তার কণ্ঠ নালীটা চেপে বন্ধ করে রেখেছে। শতরূপাকে চুপ থাকতে দেখে পাশ থেকে সীমা খোঁচা মারল তাকে। ফিসফিসিয়ে বলল, কি হলো, কবুল বলছিস না কেন এখনো? উৎসব ভাইয়া যা রাগী মানুষ, এরপর দেখা যাবে তুই কবুল বলতে দেরি করেছিস বলে সে রেগে মেগে বিয়ের আসর ছেড়ে চলে যাবে। শতরূপা ঢুক গেল আর চোখে তাকালো উৎসের দিকে। সীমা খুব বেশি ভুল কিছু বলেনি। সে কবুল বলতে দেরি করছে বলে উৎস বিয়ের আসর ছেড়ে চলে না গেলেও ধমক টমক দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভরা সমাজে তাকে ধমক দিলে মান সম্মান বলে তো আর কিছু থাকবে না। শতরূপা সময় নিল না, উৎসের থেকে দৃষ্টি সরিয়ে মৃদু কণ্ঠে বলল, কবুল কবুল কবুল। এরপর উৎসকে কবুল বলতে বলা হলে সে খুব বেশি সময় নিল না। থেমে থেমে গম্ভীর কণ্ঠে বলল, কবুল কবুল কবুল। একই শব্দ মাত্র 3 বার উচ্চারণ করতে কত পরিবর্তন। এই যে কবুল শব্দটি মাত্র 3 বার উচ্চারণে শতরূপার নতুন পরিচয় তৈরি হলো। নতুন মানুষের সাথে জীবন জুড়ে গেল, নতুন সম্পর্কে জড়িয়ে গেল, নতুন জীবনে তো পদার্পণ করলো। এতদিন শতরূপাকে মানুষ চিনেছে নজরুল আহমেদের মেয়ে হিসেবে, আজ থেকে চিনবে আফতাব উৎসের বউ হিসেবে। মাত্র একটা শব্দ একটা মেয়ের জীবনে সর্বোচ্চ পরিবর্তনের ক্ষমতা রাখে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার বিদায়ের পালা। বেশ ধুমধাম এবং আনন্দের সাথে প্রতিটি বিয়ের আয়োজন চললেও কনে বিদায়ের বলায় সেই নামে বিষাদের সুর। কনে বিদায়ের সময় বিয়ে বাড়িতে কান্নাকাটি হবে না কিংবা কান্নার সুর শোনা যাবে না, এটা খুব কমই হয়। শতরূপা তার মাকে জড়িয়ে ধরে অনবরত কেঁদে চলেছে, তার মাও কাঁদছে। দুজনের চোখে যেন জোয়ার লেগেছে। উৎস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুই মা মেয়েকে, সে বলছে না কিছুই। এবার এগিয়ে এলো তার দিকে, কণ্ঠ খাদি নামিয়ে বলল, আর কতক্ষণ এই কান্নাকাটি চলবে ভাই? এবার এদের থামাও। ফালতু হাসলো, বুকে হাত গুজে বলল, করছে করতে দে। সারা জীবন বাবা মায়ের কাছে থেকেছে মেয়েটা, আজ সেই বাবা মাকে ছেড়ে প্রায় অপরিচিত এক মানুষের হাত ধরে অপরিচিত এক গন্তব্যের দিকে পা বাড়াচ্ছে। কান্না তো একটু পাবেই। এখন আমি সেটুকু যদি কেড়ে নেই ওর কাছ থেকে। আর কিছু বলল না। নজরুল আহমেদ এগিয়ে গেলেন মেয়ের দিকে, তার চোখেও জল। ছোটবেলা থেকে মেয়েটাকে আদর যত্ন দিয়ে বড় করে এখন তুলে দিতে হচ্ছে অন্যের হাতে। অবশ্য এই তো মেয়েদের জীবন, কখনো এদের নিজের বাড়ি হয় না। ছোটবেলা থেকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এদের থাকতে হয় বাবার বাড়ি, তারপর শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি, তারপর সন্তানদের বাড়ি। তপ্ত নিঃশ্বাস ফেললেন নজরুল আহমেদ। মেয়ের এক হাত ধরে নিয়ে এসে দাঁড়ালেন উৎসের মুখোমুখি। উৎসের হাতে শতরূপায় হাতটা দিয়ে বললেন, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, ওর যত্ন নিও বাবা, খেয়াল রেখো ওর। উৎস অশ্রু প্রসারিত করলো, অভয় দিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে ওর সকল দায়িত্ব আমার। রাত্রির দ্বীপ্রহর, বিয়ে বাড়িতে এখনো রমরমা পরিবেশ। সকল নিয়ম কানুন শেষ করে শতরূপাকে বাসর ঘরে ঢুকিয়ে দিলেও এখনো বিয়ে বাড়ির আমেজ নষ্ট হয়নি মোটেও। লিমন, রাজু, আবিদ এবং আরো কিছু ছেলে মেয়েরা চেয়ার পেতে বসে রয়েছে উৎসের কক্ষের সম্মুখে, অপেক্ষা উৎসের আসার। কিছুটা সময় অতিবাহিত হতেই উৎস এলো। মিত্র বাহিনীর দলকে তার কক্ষের সামনে বসে থাকতে দেখে বুঝতে বাকি রইল না এদের উদ্দেশ্য। তবুও নাচ বোঝার ভান করে শুধালো, তোরা এখানে কি করছিস? বাড়ি যাসনি এখনো? সহ প্রায় সকলেই উঠে দাঁড়ালো। তার হাতের ছোট আঙ্গুলটা দ্বারা নাক খুঁজতে খুঁজতে জবাব দিল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। কেন? আমার সাথে তোদের কাজ কি? আবিদ ছটপট বলল, আপাতত একটাই কাজ, আপনার বসের টাকা আদায় করা। বাসর আমার, তোদের টাকা দিব কেন? আশ্চর্য, পারলে তোরা আরো আমাকে টাকা দিবি। বাসর করতে যাচ্ছি, বউয়ের জন্য কিছু উপহার টুপহার কিনে নিয়ে যেতে হবে না? তার কথায় অবাক হল সকলে। কপালে কাজ করে বলল, যে বাসর করতে যায় তাকে কেউ টাকা দেয় এই প্রথম শুনলাম। না ভাই, তা হবে না। বাসরে ঢোকার আগে যারা বাসর সাজায় তাদের টাকা দিয়ে ঢুকতে হয়, এটাই নিয়ম। আমি কবে কোন নিয়ম মেনেছি? রাজ উৎসের কক্ষটা আগে দাঁড়ালো, তার সাথে বলল, আগে কখনো না মানলেও আজকে মানতে হবে, নয়তো আপনাকে আজই ঘরে ঢুকতে দেওয়া হবে না। জানেন কত কষ্ট করে আপনার বাসর ঘর সাজিয়েছি? কতগুলো টাকা খরচ গেছে তোমার এই বাসর ঘরের পিছনে? সাজিয়েছিস কেন?
আমি সাজাতে বলেছি নাকি? তারপর সাজিয়েছিস ভালো কথা, এখন রুমে ঢুকে সব খুলে নিয়ে যাস, শুধু বউটাকে রেখে যাস। উৎসের কথায় ভরকে গেল নোমান, রাজু, লিমন, প্রীতি এবং বাকি সকলে। মুখ থমথমে করে বলল, এটা কিন্তু ঠিক না ভাই। বলতে উৎস থামিয়ে দিল তাকে, কপাল কুঁচকে বলল, আসলে এটা ঠিক না। এই যে আমার কক্ষের সামনে দাঁড়িয়ে আমার বাসরের দেরি করিয়ে দিচ্ছিস, এটা আসলেই একদম ঠিক হচ্ছে না। এখন সর আমার সামনে থেকে, ভিতরে ঢুকতে দে। দেব না, আগে টাকা পরে বাসর। সবাই একজোট হয়ে বলল কথাটা। উৎস কপালে ভাঁজ ফেলে ভাবল কিছু একটা, অতঃপর বলল, আচ্ছা দেব, আগে আমাকে রুমের সামনে যেতে দে। না না, তা হবে না। পরে রুমের সামনে গিয়ে আপনি যদি টাকা না দিয়ে রুম খুলে ভিতরে ঢুকে পড়েন, আমরা অন্তত আপনাকে বিশ্বাস করি না ভাই। রাজুর কথার সাথে তাল মিলালো সবাই। উৎস কপাল কুঁচকে রেখে বলল, তাহলে আমি তোদের বিশ্বাস করব কিভাবে? তোরা যদি টাকা না নিয়ে আমার সাথে 2 নাম্বারই করিস, বাসর ঘরে ঢুকতে না দিস, আমি কোনো ঝুঁকি নিতে চাইছি না। আমি টাকা দিলে আমার রুমের দরজার সামনে গিয়ে দেবো, নয়তো দেবো না। তোরা সারা রাত এখানে বসে থাক। আমরা চিন্তায় পড়ল। উৎস যখন বলেছে দরজার সামনে দিয়ে টাকা দিবে, তখন তাই হবে। তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতই চিল্লাচিল্লি করুক না কেন, কোনো লাভ হবে না। সবাই মিলে কিছুটা সময় ভেবে নোমান বলল, আচ্ছা, আপনাকে দরজার সামনে আসতে দেব, কিন্তু আমাদের সাথে যদি চালাকি করেন না ভাই, তাহলে কিন্তু ভালো হবে না। আচ্ছা। উৎস দরজার সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে একটা কার্ড বের করতে করতে বলল, এই কার্ড থেকে তোরা যত খুশি টাকা তুলে নিস, আর অবশ্যই সবাই ভাগাভাগি করে নিবি, কেউ একা নিবি না। আনন্দে সকলের চোখ মুখ চকচক করে উঠল। উৎস তার হাতের কার্ডটা ছুড়ে দিল সকলের মধ্যে। সবাই মিলে হামলে পড়ল কার্ডের উপরে। এই সুযোগে উৎস তড়িঘড়ি করে ঢুকে পড়ল কক্ষের ভিতরে। তো তার সাথে আটকে দিল দরজাটা। কার্ড হাতে নিয়ে যেন আকাশ থেকে পড়ল। কিন্তু এমনি শক্ত কার্ড। উৎস তাদের ওভাবে বোকা বানালো। এর জন্য লোকটা আগে দরজার সামনে আসতে চাইছিল। এমন ধাক্কা দিল বন্ধ দরজায়। গলা উঁচিয়ে বলল, ভাই, এটা কিন্তু ভালো করলেন না, আমাদের টাকাটা দিয়ে যান। অন্তত বাসর সাজাতে যতটুকু টাকা খরচ করেছি তা তো দিবেন। ভিতর থেকে কোনো সারা শব্দ এলো না। যে একবার প্রাণ নিয়ে বেঁচেছে, সে কি আর প্রাণ দিতে ফেরত আসে? সকলে হতাশ হলো। চুপসে যাওয়া মুখশ্রী নিয়ে পা বাড়ালে চলে যাওয়ার উদ্দেশ্যে। উৎস কক্ষের ভিতরে প্রবেশ করতেই নড়ে চড়ে উঠল শতরূপা। ভিতরে কেঁপে উঠল তার। পিতা এতক্ষণ বিছানার মধ্যভাগে বসেছিল চুপটি করে, মাথায় তার 1 হাত লম্বা ঘোমটা টানা। উৎস স্বস্তি নিঃশ্বাস ফেলে পা বাড়ালো বিছানার দিকে। সে যতটা এগিয়ে যাচ্ছে, শতরূপার হৃদয়ের কাঁপনও যেন ততটা বাড়ছে। কেমন ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে বুকের ভিতরে। উৎস গিয়ে বসলো মেয়েটার পাশে। শতরূপা কিঞ্চিত দূরে সরে গেল সাথে সাথে। ভ্রু কুচকাল উৎস। ফির একটু এগিয়ে বসলো মেয়েটার গা ঘেঁষে। এবার আর শতরূপা দূরে সরল না। উৎস হাত রাখলো স্ত্রীর ঘোমটায়। আলতো হাতে মেয়েটার ঘোমটাটা টেনে উপরে তুললো। শতরূপা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। হাসলো উৎস, কণ্ঠে বলল, ভয় পাচ্ছ? ভয় পাওয়া ভালো। আজ রাতে একটু একটু ভয় না পেলে ঠিক জমে না। শতরূপা টপ করে আখি জোড়া খুলল। কান দুটো গরম হয়ে উঠল তার। লাজে মুখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। উৎস আস্তে ধীরে স্ত্রীর শরীরে জড়ানো গয়নাগুলো খুলতে শুরু করলো। সে উঠল, মেয়েটা কি লোক এখনই তার গয়নাগুলো খুলে ফেলছে কেন? তবে কি আজ রাতে? শতরূপা ভীত হলো। অজানা ভয় আশঙ্কায় খামচে ধরলো বিছানার চাদর। উৎস আস্তে ধীরে মেয়েটার শরীর থেকে সকল গয়নাগুলো খুলল। এরপর পকেট থেকে ছোট্ট একটা গহনার বাক্স বের করে সেখান থেকে বের করে আনলো ছোট ছোট 2টো স্বর্ণের কানের দুল এবং একটি চেন। তার হাতে সেগুলো পরিয়ে দিল স্ত্রীর গলায় এবং কানে। কোমল কণ্ঠে বলল, এগুলো তোমার স্বামীর তরফ থেকে বাসর রাতে তোমার জন্য উপহার। ছোট উপহার, কিন্তু সবটাই তোমার স্বামীর পরিশ্রমের টাকায় কেনা। থামলো উৎস। তপ্ত নিঃশ্বাস ফেলে ফের বলল, বিয়েতেও আমি যতটুকু পারি সে অনুযায়ী সবটা করতে চেয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে মা জেদ ধরলেন তার গয়নাগুলো দিয়ে সাজিয়েছি তার পুত্রবধূকে বাড়িতে আনবেন। না চাইলেও শেষ পর্যন্ত তার কান্নাকাটির কাছে হার মানতে হয়েছিল আমাকে। শতরূপার দৃষ্টি নরম হলো। চোখ তুলে তাকালো সে স্বামীর মুখ পানে।
উৎস একটু ঝুঁকে আলতো ভাবে চুমো খেলো মেয়েটার ললাটের ঠিক মধ্যভাগে। শতরূপা শিউরে উঠল। হঠাৎ স্বামীর এহেন স্পর্শে চোখ দুটো বন্ধ করে নিল। আলতো হাসলো উৎস। মেয়েটার দুই গাল নিল নিজের দুই হাতের ভাঁজে। কিন্তু কণ্ঠে বলল, ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। শতরূপা আস্তে ধীরে চোখ খুলল। কান দুটো যেন শীতল হলো তার। হৃদয়ে ছটপট করে হানা দিল রঙিন প্রজাপতিরা। কেমন এক সুখ সুখ অনুভূতিরা ছেয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। অবশেষে সে তার লিখিত বাক্যটি শুনল। দৃষ্টি নত করল শতরূপা। লাজুক স্বরে বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। উৎস এবার দুই হাতে মেয়েটাকে আগলে নিল নিজের সাথে। তার মাথার উপরে থুতনিটা রেখে বলল, সেদিন রাতে যে প্রশ্ন করেছিল আমি কেন তোমাকে বিয়ে করতে চাইছি, এবার সেই প্রশ্নের উত্তর পেয়েছো তুমি? উৎস আলতো ভাবে চুমু খেল শতরূপার চুলের ভাঁজে। একটু সময় নিয়ে বলল, চলো 2 রাকাত নফল নামাজ সেরে আসি। তুমি আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওযু সেরে এসো, তারপর আমি ঢুকবো। শতরূপা দ্বিরুক্তি করল না। আস্তে ধীরে নামলো বিছানা ছেড়ে। বাবার বাড়ি ছেড়ে আসার সময় আসা লাগেজটা থেকে নরম সুতের এক সেট 3 পিস বের করে ঢুকলো ওয়াশরুমে। কিছুটা সময় নিয়ে নামাজ সেরে উঠল উৎস এবং শতরূপা। বিছানায় পাশাপাশি শুয়ে পড়ল দুজনেই। তবে কারো মুখে কোনো কথা নেই। দুজনেই যেন মনোব্রত ধারণ করেছে আজ। বিয়ে বাড়ির হই হুল্লোড়কে বিদায় দিয়ে বাহিরটাও নীরব হয়ে পড়েছে ইতোমধ্যে। উৎস এপাশ ওপাশ করলো আর কয়েক। এরপর হুট করে হাত বাড়িয়ে জড়িয়ে ধরল শতরূপার নরম কোমরখানা। কেঁপে উঠল মেয়েটা। হৃদয় স্পন্দন গাঢ় হলো তার। তবে সে নিজেকে ছাড়িয়ে নিল না উৎসের বন্ধন থেকে। নরম চুপতে করে শুয়ে রইল স্বামীর পুরুষালী দেহের সাথে লেপটে। উৎস আরেকটু গাঢ় করে নিজের সাথে জড়িয়ে নিল প্রিয়তম স্ত্রীকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি তোমাকে ঠোঁট পুড়ে যাওয়ার মতো উষ্ণ একটি চুমু খেতে চাই। শীতের বিবর্ণ বিকালকে ভালোবাসার 7 রঙে রাঙিয়ে তুলতে সঙ্গিনী হিসেবে প্রতিনিয়ত তোমাকেই খুঁজে যাই। শতরূপা আড়ষ্ট হলো। উৎস আরেকটু এগিয়ে এলো মেয়েটার দিকে। তার কানের লতিতা আলতো ভাবে একটি চুমু খেয়ে বলল, আজ একটু গভীরভাবে ছুঁয়ে দিই তোমাকে। শতরূপার কান গরম হলো। লাজে রক্তিম আভা ছড়িয়ে পড়ল দুই গাল জুড়ে। এও কি জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন? মেয়েটাও মুখ খুলে কোনো উত্তর দিল না। শুধু মুখ বসলো স্বামীর বক্ষে। উৎসর যা বোঝার বুঝে নিল। ওষ্ঠে হাসি ফুটে উঠল তার। প্রিয়তমা স্ত্রীকে সে নিজের সাথে আরো জড়িয়ে নিতে শুরু করলো, গভীর থেকে গভীরতর ভাবে। বেলা গড়িয়েছে কিছুটা। সকালের নাস্তা শেষ হতে না হতেই উৎসের কক্ষে এসে আসর জমিয়েছে সকলে। উৎসের কাজিন সম্প্রদায় এবং শতরূপার সাথে ও বাড়ি থেকে আসা অতিথিরা মেয়েটাকে ঘিরে বসে রয়েছে। মাঝে মাঝে আবার পাড়া প্রতিবেশীরা আসছে নতুন বউ দেখতে। উৎসের এবার বিরক্ত লাগছে ভীষণ। এর আগে শতরূপাকে দেখেনি কখনো, এখন দলে দলে এভাবে দেখতে আসছে। তারা তো একই গ্রামের বাসিন্দা, অথচ এদের জন্য এখন নিজের কক্ষে নিজে ঢুকতে পারছে না বেচারা। নতুন নতুন বিয়ে হয়েছে, বউয়ের সাথে দুদণ্ড সময় কাটাবে তা না, এদের অত্যাচার সুবিধা হচ্ছে। আবার ভিতরে গিয়ে সবগুলোকে যে বের করে দিবে তাতেও কেমন ইতস্তত লাগছে। সবাই কি না কি ভাবে। আমার সাথে গ্রামের প্রতিটি ঘরে এও ছড়িয়ে দিতে পারে যে উৎস এক রাতেই বউয়ের জন্য পাগল হয়ে গিয়েছে। ছাড়া সে কিছু বোঝে না। অবশ্যই এ কথা কোনো অংশে ভুল নয়। সে তো সত্যিই শতরূপার জন্য পাগল হয়ে গিয়েছে। নয়তো এত কাঠখড় পরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে নিশ্চয়ই মেয়েটাকে বিয়ে করতো না। তবুও বিয়ের প্রথমে একটু তো লজ্জা লাগবেই। উৎস বার কয়েক পায়চারি করলো নিজ কক্ষের সামনে দিয়ে। তারপরেও কাউকে বেরোতে না দেখে মেজাজ বিগড়ালো তার। নিজের এত বড় একটা দেহ নিয়ে যে সে সবাইকে শতরূপাকে ছেড়ে কক্ষ থেকে বের হওয়ার ইঙ্গিত দিচ্ছে তা কি এরা বুঝতে পারছে না? নাকি বোঝাও না বোঝার ভান ধরছে? এভাবে আর সহ্য করা যাচ্ছে না। এছাড়া এবার আর না পেরে ঢুকলো কক্ষের ভিতরে। কারো দিকে কোনো দৃষ্টি না দিয়ে ঢুকলো ওয়াশরুমে। সে ভেবেছিল তাকে কক্ষে ঢুকতে দেখে সবাই বেরিয়ে যাবে, কিন্তু তার সকল আশায় জল ঢেলে দিয়ে কেউ বেরোলো না। সে মেজাজ বিগড়ালো আরো। গটগট করে সে বেরোলো ওয়াশরুম থেকে। সব লাশ লজ্জার মাথা খেয়ে এবার বেরিয়ে ফেললো। তোরা এখানে কি করছিস? সব বাইরে যা। উৎসের কথা শুনে আর কেউ বসে রইল না। ঠোঁট টিপে হেসে একে একে কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করলো সকলে। শতরূপা আড়ষ্ট হলো।
লাজে মাথা নাড়িয়ে ফেলল সে। তার কি লাজ লজ্জা বলতে কিছু নেই? এর পরদিন সকালে এভাবে কাউকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলে? সবাই কি ভেবেছে কে জানে। কক্ষ ছেড়ে সবাই বেরিয়ে যেতে উৎস দরজাটা আটকে দিল। এগিয়ে ধপ করে শুয়ে পড়লো শতরূপার কোলের উপরে। চোখ দুটো বন্ধ করে বলল, চুলগুলো একটু টেনে দাও তো। শতরূপা চুল টেনে দিল না, বরং কপট রাগ দেখিয়ে বলল, ওদের এভাবে চলে যেতে বললেন কেন? সবাই কি ভাববে কে জানে। যে যা খুশি ভাবুক তো। সকাল থেকে এসে তোমাকে দখল করে বসেছিল। কোথায় নতুন নতুন বিয়ে করেছি, সর্বক্ষণ আমি তোমার সাথে লেগে থাকবো, একটু ভালোবাসা আদান প্রদান করবো তা না, যত সব উটকো ঝামেলা। এইটুকু বলে থামল উৎস। শতরূপার হাত দুটো টেনে নিজের মাথার উপর দিয়ে বলল, এখন কথা না বাড়িয়ে চুলগুলো একটু টেনে দাও তো, ঘুমাবো একটু, কাল রাতে ঘুম হয়নি একটুও। শতরূপা ততটা ভাবলো না, হুট করে বলে ফেললো, কেন ঘুম হয়নি? উৎস চোখ মেলে তাকালো মেয়েটার দিকে। অস্থির কোণে একটু হাসি ফুটিয়ে তুলে বলল, তুমি জানো না কেন ঘুম হয়নি? শতরূপা অপ্রস্তুত হলো। ভাবছি সে কি একটা প্রশ্ন করে ফেললো। লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়লো মেয়েটার দুই গাল জুড়ে। আর কোনো কথা বলল না সে। আলতো হাতে টেনে দিতে শুরু করলো উৎসের মাথার চুল। উৎস আর তেমন কিছু বলল না। এটার পেটে মুখ গুজে চোখ দুটো বন্ধ করে নিল। একটা বাড়িতে হয়ে হয়ে রইল পরিবেশ। বাড়ি আজ সাজানো হয়েছে লাল, নীল, হলুদ, সবুজ, মরিচ বাতি আর ফুল দ্বারা। অবশ্য সাজানো হবে নাই বা কেন, আজ যে আকরাম মির্জার একমাত্র পুত্রের বৌভাত। একদিন অর্থাৎ এ বাড়ি থেকে যেদিন শতরূপাদের বাড়িতে বরযাত্রী গিয়েছিল সেদিনও মির্জা বাড়ি সাজানো হয়েছিল, তবে এত না। আজ পুরো গ্রামবাসীকে দাওয়াত করা হয়েছে উৎসের বৌভাতে। চারদিকটা গ্রামবাসীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে। শতরূপাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখা হয়েছে স্টেজে একটি রাজকীয় চেয়ারে। আজ তাকে আর সেদিনের মতো বান্ধবী বা পাড়া প্রতিবেশীদের দ্বারা সাজানো হয়নি। আজ গঞ্জের পার্লার থেকে মেয়েদের এনে নিপুণভাবে সাজানো হয়েছে। এমনি সুন্দরী নারী শতরূপা, তার মধ্যে আবার পার্লারের মেয়েদের দ্বারা সাজানোতে তার রূপ খুলেছে যেন আরো। যে এসে তাকে দেখছে তারই তাক লেগে যাচ্ছে। কিন্তু এত কিছুর ভিড়ে উৎস কোথায়? তাকে দেখা যাচ্ছে না কোথাও। শতরূপা চোখ ঘুরিয়ে আশেপাশে খুঁজলো উৎসকে। তাকে ছাড়া সবাইকে দেখা যাচ্ছে। রাজু, আবিদ, লিমন, নাহিয়ান তারাও স্টেজের কাছাকাছি দাঁড়িয়ে হাসাহাসি করছে। নজরুল আহমেদ কিছুটা দূরে দাঁড়িয়ে কথা বলছে পরিচিত জনদের সাথে। শান্ত বৌভাতে আসা বাচ্চাদের সাথে খেলছে। আকরাম মির্জাও তার ভাইদের নিয়ে এখানেই আছে। তাহলে উৎস কোথায়? যাওয়ার আগে লোকটা কিছু বলেও তো গেল না। শতরূপার এদিক ওদিক চোখ ঘুরানোর মধ্যে উৎসে দেখা পেল উল্টো লোকটা বাড়ির ভিতর থেকে বের হচ্ছে। কিন্তু সে একা নয়, সাথে আরো কেউ আছে। ছিন্ন শীর্ণ তার দেহ, শরীরে মৌলির ছেঁড়া একখানা ফতোয়া জোড়ানো। মুখশ্রী জুড়েও ছড়িয়ে রয়েছে মলিনতা। উস্কো খুস্কো চুল, গায়ের রংটা কালো নাকি ফর্সা ঠিক ধরতে পারল না শতরূপা। মুখটার দিকে তাকিয়ে তার মনে হলো দীর্ঘদিন ধরে অবহেলা অনাদরে গোসল না করায় কেমন একটা ময়লা ময়লা বর্ণ ধারণ করেছে তার গায়ের রং। শারীরিক গড়নও চিপচিপে। উৎসের হাত খামছে ধরে গুটি গুটি পায়ে সে এগিয়ে আসছে সামনের দিকে। দৃষ্টিতে আবার তাকাচ্ছে আশেপাশে ছড়ানো ছিটানো মানুষের দিকে। শতরূপার ভ্রু কুচকে এলো। কে এই লোক? আর উৎসের সাথেও বা কি করছে? শতরূপার নতুন বউ হওয়ায় ভরা সমাজে উৎসকে ডাক দেওয়া বা কিছু বলতে না পারলেও উৎসকে দেখে বলে উঠল, ওই তো উৎস ভাই। তারপর হাত উচ্চালো রোমান, গলা বাড়িয়ে ঢুকলো। উৎস ভাই কোথায় গিয়েছিলেন? আমরা সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। রোমানের কণ্ঠ শুনে তার দিকে তাকালো উৎস। রোমানের কণ্ঠস্বর শুনে তার দৃষ্টি অনুসরণ করে উৎসের দিকে তাকালো উপস্থিতদের মানুষদের মধ্যে অনেকেই। আকরাম মির্জার দৃষ্টি ছেলের উপর পড়তেই চমকে উঠলেন তিনি। চোখগুলো বড় বড় হয়ে গেল তার। জান থেকে কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে এলো, আকরাম মির্জা কেমন দিশাহারা হয়ে উঠলেন। বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব মিলল তার ললাট জুড়ে। এখানে কেন? তবে কি তার বাড়ির উত্তরে রহস্যের জট খুলতে শুরু করেছে? কিন্তু উৎস তো তাকে বলেছিল নজরুল আহমেদের মেয়ের সাথে তার বিয়ে দিলে সে বাড়ির উত্তরের রহস্য নিয়ে টানা হেঁচড়া করবে না। তাহলে আজ কেন অপুকে সে বাইরে নিয়ে এলো? তবে কি সে আজ অপুর পরিচয়, রহস্য, বন্দি দশা সবকিছু বলে দিবে সবার সামনে?
আকরাম মির্জা লম্বা লম্বা পা ফেলে এসে দাঁড়ালেন ছেলের মুখোমুখি। বাস্তবেই বললেন, তুমি ওকে এখানে নিয়ে এসেছো কেন? কার কাছে জিজ্ঞেস করে তুমি ওকে এখানে এনেছো? বাবাকে দেখে ভীত হলো অপু। এর হাত ধরে লুকিয়ে পড়লো তার পেছনে। উৎস একবার তাকালো সেদিকে, অতঃপর আবার আকরাম মির্জার দিকে তাকিয়ে বলল, কারো কাছে জিজ্ঞেস করে কেন ওকে আনতে হবে? ওর ভাইয়ের বিয়েতে আসার সম্পূর্ণ অধিকার ওর আছে। অতঃপর আবার আকরাম মির্জার দিকে তাকিয়ে বলল, কারো কাছে জিজ্ঞেস করে কেন ওকে আনতে হবে? ওর ভাইয়ের বিয়েতে আসার সম্পূর্ণ অধিকার ওর আছে। শব্দটা শুনে অবাক হলেন উপস্থিতদের মধ্যে অনেকে। উৎস ব্যতীত আকরাম মির্জার আরো সন্তান রয়েছে। কিছু কিছু মানুষ অবশ্য জানতো অপুর ব্যাপারটা, তবে আকরাম মির্জার ভয়ে কখনো মুখ খুলল তারা। আকরাম মির্জা অস্থির হলেন, অপুকে লুকিয়ে ফেলতে ফের তৎপর হলেন তিনি। ব্যস্ত হয়ে বললেন, ওকে এখান থেকে নিয়ে যাও, যেখানে ছিল সেখানে রেখে আসো। বাদ সাধলো বাবার কথায়। উপর এক হাত নিজের মুঠো বন্দি করে পড়ল। আজ কোথাও যাবে না, আজ ও আমাদের সকলের সাথে এখানেই থাকবে। তুমি আমায় কথা দিয়েছিলে উৎস, আমি যদি তোমার সাথে নজরুলের মেয়ের বিয়ে দিই তাহলে তুমি প্রভুকে বাইরে জন্ম সম্মুখে আনবে না, আমার বাড়ির উত্তরের রহস্য থাকতে দিবে। তাহলে এখন কেন তুমি তোমার কথা রাখছো না? ফালতু হাসলো, অপুর দিকে এক পলক দৃষ্টি নিয়ে বলল, কথা? তুমি বা তোমার কোন কথা রেখেছো? একজন বাবা হিসেবে আমাদের প্রতি তোমার কোনো দায়িত্ব পালন করেছো যে আজ আমার থেকে কথা রাখার আশা রাখছো? সে চোখ মুখ শক্ত হয়ে উঠল, গলার স্বর বাড়িয়ে বলল, অবাধ্য হলে তুমি কি করবে? আমাকে ওর মতো নিজের বন্দী বানাবে? দিনের পর দিন অন্ধকার কোঠরিতে আটকে রেখে অত্যাচার চালাবে? তবে তাই করো। আমাকে কেন এখনো বাইরে আকাশের নিচে রেখে দিয়েছো? বন্দী করো আমাকে। এইটুকু বলে থামলো উৎস। গলার স্বর একটু নরম করে বলল, ও তো তোমার সন্তান বাবা, তোমার রক্ত। ওকে দিনের পর দিন এভাবে আটকে রাখতে, মানসিক শারীরিক নির্যাতন চালাতে একটু কষ্ট হয়নি তোমার? একটু খারাপ লাগেনি? কেন ওর সাথে তুমি এমনটা করছো? ওর কি দোষ? ওকে কেন এভাবে শাস্তি দিচ্ছ তুমি? একটাই দোষ, ও তোমার আমার মতো স্বাভাবিক নয়। সময়ের সাথে পাল্লা দিয়ে বিয়েবাড়ির উপস্থিত জন মানবদের মধ্যে অবাকতা এবং কৌতূহল বাড়ছে। এখানে অনেকেরই জানা ছিল না যে উৎস ব্যতীত আকরাম মির্জার আরো এক সন্তান রয়েছে। আজ যখন জানলো তখন সাথে এও জানলো সে নাকি আর 5 জনের মতো স্বাভাবিক নয়, কিন্তু বাহ্যিক ভাবে দেখে তো তাকে স্বাভাবিকই মনে হচ্ছে। তাহলে অস্বাভাবিকতাটা কোথায়? অনেকের মনেই প্রশ্নটা জাগলো। তবে সাহস করে কেউ কোনো প্রশ্ন করার পূর্বে উৎস বলল, তা তোর দোষ নয়। ও তো ইচ্ছে করে এমন ভাবে জন্মগ্রহণ করেনি। সৃষ্টিকর্তা ওকে ঠিক যেভাবে পাঠিয়েছিল পৃথিবীতে সেভাবে এসেছে। তবে ওকে কেন তুমি শাস্তি দিচ্ছ? ওকে কেন গৃহবন্দী করে রাখছো? মির্জা কেমন নরম হয়ে পড়লেন, তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, সমাজ তো তা মানে না। সমাজ অফিসদের মতো মানুষকে অভিশাপ হিসেবে দেখে। তারা অফিসদের মতো মানুষকে দেখলে এক সত্য বলে দেয় হিজরা। সে সমাজে ওদের ভয় দেয় না। আকরাম মির্জার কথাই চমকালেন সকলে। তবে অপু হিজরা অর্থাৎ তৃতীয় লিঙ্গের এই কারণে তাহলে অপুকে চক্ষুর আড়ালে রেখেছিলেন আকরাম মির্জা। তাকে অন্ধকার বন্ধ কুটুরিতে আটকে রেখেছিলেন। পেতে উঠল, ক্রোধের সাথে বলল, সমাজের গুল্লি মারি। সমাজ আমাদের খাওয়ায় নাকি পড়ায়? অথচ জীবনের প্রতি ক্ষণে ক্ষণে শুধু সমাজই মানবে না। সমাজ এই মানবে অপু তোমার সন্তানের ভালো থাকা আগে নাকি সমাজ আগে? নিজের সন্তানকে শাস্তি দিয়ে তাকে মেরে তুমি সমাজ বাঁচাচ্ছ? কেমন বাবা তুমি? আকরাম মির্জা তাকালেন অপুর দিকে। সে এখনো ভয়ে ভীত হয়ে দাঁড়িয়ে আছে। নিজের সন্তানের জন্য তারও তো কষ্ট হয়। সেও তো চাইনি নিজের সন্তানকে বন্দি করে রাখতে, কষ্ট দিতে। হাজার হলেও তার রক্ত তো। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আকরাম মির্জার। একটু সময় নিয়ে বললেন, আমি বাবা হিসাবে খারাপ আমি জানি, আমি সমাজের কথা ভেবেছি এও জানি, তবে আমি সমাজের আগে আমার সন্তানের কথাই ভেবেছি। এটুকু বলে থামলেন তিনি। দম ফেলে ফের বললেন, এই সমাজের কোন পরিবারের একটি তৃতীয় লিঙ্গের বাচ্চা জন্মগ্রহণের সংবাদ হিজড়া জনগোষ্ঠীদের নিকট পৌঁছে গেলেই
তারা ছুটে আসে সেই বাচ্চাকে তাদের তত্ত্বাবধানের নেওয়ার জন্য। না যেতে চাইলে জোর করে নিয়ে যায়, তারপর তাদের মতো করে বড় করে প্রশিক্ষণ দেয়। বড় হওয়ার সাথে সাথে তাদের ভারী করিয়ে সাজিয়ে গুছিয়ে রাস্তায় ছেড়ে দেয় টাকা তোলার জন্য, দোকানে চাঁদা তোলার জন্য পাঠিয়ে দেয়। আমরা মাঝে মাঝেই বসে রাস্তায় হিজড়াদের কবলে পড়ি, টাকা দিতে চাই না, ঝগড়া করি, তাদের সাথে বাজে ব্যবহার করি। তারা কিন্তু আমাদের ছাড়বে না, টাকা নেওয়ার জন্য উল্টো চড়াও হয়, বিশ্রী ভাষায় প্রয়োগ করে। তিনি থামলেন আকরাম মির্জা, উপর দিকে তাকিয়ে বললেন, আমি যদি জন্মের পরপরই ওকে লুকিয়ে না ফেলতাম তাহলে ওর জাতের লোকেরা ঠিক ওকে নিয়ে যেত, ওকেও নিরীক্ষণ দিয়ে নিজেদের মতো বানিয়ে নিত। আমি বাবাকে কিভাবে দেখতাম আমার সন্তান রাস্তায় রাস্তায় হাঁটতে, তালি দিয়ে টাকা নিচ্ছে, ওঠাচ্ছে, অন্যের সাথে ঝগড়া করছে, তাদের থেকে টাকা আদায়ের জন্য বিশ্রী ভাষা প্রয়োগ করছে। তাই জন্মের পরপরই ওকে আমি এই সমাজ থেকে লুকিয়ে ফেলেছি, নিজের কাছে আগলে রেখেছি। এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল বাবার কথা, তবে এই পর্যায়ে এসে সে আর প্রতিবাদ না করে পারল না। গম্ভীর কণ্ঠে সে বলল, তুমি কোনটাকে আগলে রাখা বলছো? দিনের পর দিন একটা মানুষকে বন্দি করে রাখাকে, তাকে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখাকে, নাকি তাকে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করাকে? তুমি যদি ওকে আগলে রাখতে তাহলে অবশ্যই ওর অবস্থা আজ এমন হতো না। আমি ওকে বন্দি করে রেখেছি ঠিক, কিন্তু শারীরিক কিংবা মানসিক মনোযোগ নির্যাতন করিনি। ওকে ওর খাবার, গোসল, প্রয়োজনীয় সামগ্রী সব দিয়েছি। হ্যাঁ, এটা বলতে পারবো যে ওই প্রয়োজনীয় বস্তুগুলো দেওয়ার ক্ষেত্রে সময়ের হেরফের হয়েছে, তবে সে সময়ের হেরফের হওয়ার ক্ষেত্রে সম্পূর্ণরূপে আমারও বৃত্তি ছিল না। আমি ওকে সবার থেকে লুকিয়ে রেখেছিলাম, সুতরাং সবার সামনে থেকে লোক দেখিয়ে ওর জন্য খাবার পাঠানো বা কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই ওর তদারকিটা বেশিরভাগ ক্ষেত্রে সবাই ঘুমানোর পরেই হতো। তাছাড়া আমি ভয় পেতাম যদি কেউ কোনোভাবে ওর অস্তিত্ব সম্পর্কে জেনে যায়, বাইরের দুনিয়ার কাছে ওর সম্পূর্ণ প্রকাশ করে দেয়, তাহলে বাইরের দুনিয়ার কাছে ওর সম্পূর্ণ প্রকাশ করে দেয়, তখন কি হবে? সবাই হয়তো ওকে টেনে হিজড়ে ওই হিজড়া করায় দিয়ে আসবে, সাথে আমাদের সম্মানে আমার গাড়ির দিকেও আঙুল তুলবে। ঠোঁট বাঁকিয়ে বলল, এতক্ষণে ঠিক বলেছ। তোমার ভয় ছিল ওকে জনসম্মুখে আনলে সমাজের লোক তোমার সম্মানের দিকে আঙুল তুলবে, তোমার সম্মানহানি ঘটবে, তাই এতদিন ওকে লুকিয়ে রেখেছিলে। তোমার কাছে তোমার সম্মান, টাকা পয়সা, অর্থ, প্রতিপত্তি এটাই আসল। আমরা কেউ কিচ্ছু না, কেউ না। আমি তো আমার সম্মানের জন্য ওকে আটকে রাখিনি, ওর ভালোর জন্য আটকে রেখেছি, যাতে কেউ ওকে কেড়ে না নিতে পারে, ওকে যাতে এই হিজড়া সম্প্রদায়ের কাছে নিয়ে যেতে না পারে। বলতে বলতে কিছুটা উত্তেজিত হয়ে পড়লেন আকরাম মির্জা। এমনি বয়স হয়েছে লোকটার, তার উপর এত কথা, এত অভিযোগ। বিশ্বাস ভারী হয়ে এলো তার। আশেপাশের লোকজন দ্রুত ধরে বসালেন তাকে, এখানে একটু সুস্থ করার চেষ্টা চালালেন। তার অবস্থা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলল উৎস, আস্তে ধীরে বলল, ভয়? তোমার ভয় ছিল অপুর কথা কেউ জেনে গেলে ওকে হিজড়া সম্প্রদায় এসে নিয়ে যাবে, ওকেও শাড়ি পরিয়ে রাস্তায় রাস্তায় ছেড়ে দিবে টাকা উপার্জনের জন্য, তাই ওকে এত বছর লুকিয়ে রেখেছো? আচ্ছা, একটা কথা বলো তো, ওই লোকগুলো অর্থাৎ হিজড়া সম্প্রদায় রাস্তায় রাস্তায় হাতে তালি দিয়ে কেন টাকা উঠায়? কেউ কি স্বেচ্ছায় নিজেদের জন্য এমন একটা বিদঘুটে পেশা বেছে নেয়? তারপরও কেন ওরা এমনটা করে? আছে তোমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর? বলে থামলো উৎস, দীর্ঘশ্বাস ফেলে ফের বলল, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। পেটের দায়। পেটের দায় সবার আছে, না খেয়ে কেউ বাঁচতে পারে না। ওদেরও তো বাঁচতে হলে কিছু একটা করতে হবে, কিন্তু তোমরা তো ওদের মানুষ বলেই মনে করো না, ওদের এই সমাজের অভিশাপ মনে করো। তোমার এক সন্তান তৃতীয় লিঙ্গের হয়েছে বলে তাকে তুমি গৃহবন্দী করেছো,
অনেকে আছে যারা তাদের সন্তান তৃতীয় লিঙ্গের হয়ে জন্মগ্রহণ করলে বাহিরে ছুঁড়ে ফেলে দেয়। ওদের কোনো অধিকার দেওয়া হয় না এই সমাজে। অথচ তোমরা প্রতিটি বাবা মা যদি ওদেরও অন্য স্বাভাবিক সন্তানদের মতোই দেখতো, ভালোবাসতে, পড়াশোনা করাতে, তবে ওদের অর্থ উপার্জনের জন্য পেটের দায়ী পথে নামতে হতো না। ওরা আমাদের মতোই সুস্থভাবে বাঁচতে পারত। সমস্যা ওদের নয়, সমস্যা আমাদের সমাজে, আমাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা চাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারি, কিন্তু করি না। এই যেমন তুই পারতে অপুকে দিয়ে সুন্দর একটি পরিবর্তন আনতে, ওকে তোমার স্বাভাবিক সন্তান অর্থাৎ আমার মতোই লালন পালন করে এই সমাজের চোখে আঙুল দিয়ে তাদের ভুলগুলো দেখিয়ে দিতে পারতে। তোমাকে দেখে হয়তো আরো কিছু রোগীর সাহস পেত, অপুর মতো আরো কিছু মানুষ সুন্দরভাবে বাঁচার সুযোগ পেত। আকরাম মির্জা বুঝতে পারলেন সত্যি এতদিন ধরে একটা মানুষ, তাও নিজের সন্তানকে বিনা অপরাধে যে শাস্তি দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। এই ভরা সমাজে অপুর সামনে আর কিছু বলার মতো খুঁজে পেলেন না। তিনি চুপচাপ পা বাড়ালেন বাড়ির ভিতরের দিকে। তখনই উৎসের পিছন থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো অপু। নীলগঞ্জে ডাকলো, বাবা। আকরাম মির্জা থমকে দাঁড়ালেন। অপুর মুখে বাবা শব্দটা শুনে আবেগে হয়ে পড়লেন। আঁখি ধয় ভরে উঠলে অশ্রুকণায়। এত বছর পর এভাবে বাবা ডাক শুনে নিজেকে আর আটকে রাখতে পারলেন না। হাত দুটো বাড়িয়ে দিয়ে বললেন, এদিকে আয়, আমার কাছে আয়। তাকালো ভাইয়ের দিকে। চোখে ইশারা দিতেই সে দৌড়ে এলো বাবার কাছে। আকরাম মির্জা তৎক্ষণাৎ দুই হাতে জড়িয়ে ধরলেন অপুকে। ভেজা গলায় বললেন, আমাকে মাফ করে দে তুই। আমি তোর সাথে অন্যায় করেছি, অন্যায়। আমি জানি এই অন্যায়ের মাফ হয় না, কিন্তু বাবার উপর দয়া কর, আমাকে মাফ কর। এরপর বাবার এমন সান্নিধ্য পেয়ে উপরও চোখ দুটো ভরে উঠলো। অতি আবেগে কণ্ঠনালী ভেদ করে কোন শব্দ বের করতে সক্ষম হলো না সে। শুধু বাবাকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন দিয়ে যেতে লাগলো। রাতের আধার ঘনিয়েছে। অপরে সোনালী সূর্যটা অস্ত গিয়ে চাঁদের দেখা মিলেছে অনেকক্ষণ পূর্বে। আজ আকাশে গোল থালা নিয়ে একটি রূপালী চাঁদ উঠেছে। শতরূপা দাঁড়িয়ে রয়েছে তার কক্ষের জানালার পাশে, দৃষ্টি তার চাঁদের দিকে। দুপুরে বউ ভাতের অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই তারা এই বাড়িতে এসেছে। কিঞ্চিত সময় নিয়ে উৎস এসে দাঁড়ালো মেয়েটার পাশে। বাইরের দিকে দৃষ্টি দিয়ে বলল, কি ভাবছো? শতরূপা আলতো ভাবে মাথা রাখলো উৎসের কাঁধে। ছোট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমরা সবাই তো মানুষ, একই ধাঁচে একই রক্তে মাংসে গড়া, তাহলে আমাদের মধ্যে কেন এত বৈষম্য? কারণ আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা সৃষ্টির সেরা জীব হয়েও একে অন্যের ত্রুটি নিয়ে ব্যস্ত থাকি। অন্যের উপর নিজের আধিপত্য বিস্তার করে নিজেকে সর্বে সর্বা ঘোষণা করতে অধিক পছন্দ করি। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।